কিছুদিন বেড়াতে গিয়েছিলাম। বাড়ি ফিরে শুনি আজ নাকি আমার বিয়ে, সেটাও আবার আমার চাচাতো বোন তৃষা আপুর সাথে। বয়সে সে গুনে গুনে আমার চেয়ে 5 বছরের বড়। তাকে সবসময় বড় বোনের নজরে দেখে এসেছি। গ্রামে বড় হওয়া, সহজ সরল ও লাজুক স্বভাবের ছেলে আমি। আমার চাচা তার পরিবার নিয়ে শহরে থাকেন। তিনি সরকারি উচ্চপদস্থ একজন কর্মকর্তা। তাদের সাথে আমাদের মানায় না। ওনারা বাড়িতে আসলে আমি ঘর থেকে বেরই হতাম না, ভয় ও লজ্জায়। আসলে তারা শহরের ভাষায় অনেক সুন্দর করে কথা বলতো, আর আমরা তো গ্রামের ভাষাতেই কথা বলতে অভ্যস্ত। তাই সংকোচ লাগতো কি বলতে, যে কি বলে ফেলি। তাদের বেশভূষা অনেক উন্নত, কিন্তু আমাদের বেশভূষা তাদের মতো ছিল না। সব মিলিয়ে নিজেকে মনে হতো আমি তাদের কোনো দিক দিয়েই যোগ্য না। আর তৃষা আপু, তাকে দেখলে 10 হাত দূরে থাকতাম। তাকে দেখে কেন জানি মনে হতো সে অনেক রাগী। আমার সাথে কথা খুব কমই বলতেন, কখনো কখনো দেখা হলে কথা বলতেন না। আমিও অপমানের লজ্জায় কথাই বলতাম না। সবার সাথেই কথা বলেন হেসে হেসে, আর আমার বেলায় এসে মুখটা গোমরা করেন। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম। আমার ভিতর কী কমতি সেটা দেখার জন্য। আপু কেন কথা বলেন না আমার সাথে, এসব ভেবে খুবই কষ্ট পেতাম। ওনার সাথে কথা বলতে খুবই ইচ্ছে করতো, কিন্তু বলতে গেলেই কিসে যেন জড়তা এসে মুখে ভিড় জমাতো। তৃষাপু দেখতে কিন্তু পরীর মতো সুন্দর। পরী বললে হয়তো ভুল হবে, আমার কাছে তার চেয়েও বেশি সুন্দর লাগে। আমি তো পরী দেখিনি, তবে সবাই বলে পরী নাকি অনেক সুন্দর। এখন কি করব ভেবে পাচ্ছি না। ওনার সাথে বিয়ের কথা শুনে আমার হাত পা ভয়ে জমে এলো। সে নাকি আমার বউ হবে, ভাবতেই গা শিউরে উঠল। আমার নাম সানি দেওয়াল, এবার অনার্স 2য় বর্ষে পড়ি। আর তৃষা আপু মাস্টারে। আমি তার যোগ্য নই, সে আমার থেকে শতগুণ ভালো ছেলে ডিজার্ভ করে। তাও বিয়ে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আম্মুকে ডাকলাম আর বললাম, আম্মু, এসব কি শুনছি আমি? আমাকে এসব বলিস না, তোর বাবাকে গিয়ে বল। আমি বলতে গিয়েছিলাম একটা বুড়ি মেয়ের সাথে আমার ছোট ছেলের বিয়ে দেয় কিভাবে। বাবা কি বলল? আমার কথা শুনে সে বলে, তোমাকে বিয়ে দিতে কে বলেছে? এসব বিষয়ে দেওয়ানাগিরি করতে এসো না। বড় মেয়েকে বিয়ে দিয়েছো নিজের ইচ্ছায়, দেখো তার পরিণতি কি হচ্ছে। এখন সারা জীবন মেয়ের কষ্টমাখা মুখ দেখতে হবে। তুমি কিছু বলনি? আমি তো তোর বাবার এই একটা কথাতেই দমে গেলাম। আর কি বা বলতাম আমি, বল। তাই বলে আমাকে আমার থেকে বয়সে বড় মেয়েকে বিয়ে করতে হবে? তুমি কিছু করতে পারবে না আম্মু? আম্মুর হাত ধরে বললাম। না, তুই গিয়ে তোর বাবাকে বল। এই সম্পর্ক তোকে সারা জীবন ভোর বয়ে নিয়ে বেড়াতে হবে। জীবনটা তোর, অন্য কারো না। তাই দেরি না করে তোর বাবাকে বল, আমি এ বিয়ে করতে পারবো না। তারপরেরটা পরে দেখা যাবে। আমি কিন্তু আব্বুকে জমের মতো ভয় পাই, আবার অনেক ভালোবাসি। বাবা বুঝি আমাদের কথোপকথন শুনতে পেয়েছে, তাই তিনি গলা খাসা দিয়ে ভিতরে ঢুকলেন। আমিও ভয়ে জড়সড় হয়ে গেলাম। আব্বু এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার মতামত না নিয়েই আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। এরপর বাবা আমার হাত দুটি তার হাতের মাঝে রেখে বললেন, আমাকে ফিরিয়ে দিও না। আজ এক পিতা তার সন্তানের কাছে পিতা হওয়ার অধিকার নিয়ে কিছু চাইতে এসেছে। তুমি কি আমার সে চাওয়াকে সম্মান করতে পারবে? তাই বলে বয়সে বড় মেয়েকে আর এখন বিয়ে? আমি কি তোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি যে যাতে তোমার খারাপ হতে পারে? আর 2-3টা বছর পরে বিয়ে তো করতেই হবে। আগে করলে সমস্যা কি? আমার কাছে এর কোনো যুক্তি নেই, তাই রাজি হওয়া ছাড়া উপায় নেই। আপনি যেমন চাইবেন তেমনই হবে। এর বেশি কিছু বলতে পেলাম না। ভয়ে নাকি ভালোবাসার কারণে বুঝতে পেলাম না। বাবা বললেন, তৃষা অনেক ভালো মেয়ে। আমি মনে মনে বললাম, তোমার কাছে তো ভালো মেয়ে হবেই, কারণ সে যে তোমাকে অনেক পছন্দ করে। কিন্তু আমাকে আমাকে তো করে না। যখন বিয়েবাড়িতে পৌঁছালাম তখন দেখলাম মাত্র কয়েকজন মানুষ। বাড়ি সাজানো হয়নি। আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমি এইভাবে বিয়ে করতে চাইনি, বড় করে অনুষ্ঠান করে করতে চেয়েছিলাম। একেবারে সাদামাটাভাবে বিয়েটা হলো। চাচিকে দেখলাম কেমন যেন
মুখ ভার করে আছে। সম্ভবত ওনার এই বিয়েতে মত নেই, না থাকারই কথা। আমার মতো অযোগ্য ছেলের সাথে কোনো মা তার মেয়েকে বিয়ে দিতে চাইবে না। কিন্তু বাবা চাচা অনেক খুশি। এখন চিন্তার বিষয় হলো তিশা কি বিয়ে মানবে নাকি না। আর বাবা আর চাচা বিয়েটা কেন দিচ্ছে? যদি তিশা পরে না মানে তখন তো সবাই কষ্ট পাবে। বাইরে দাঁড়িয়ে আছি, ভেতরে যেতে ভয় পাচ্ছি। ভেবে পাচ্ছি না কি করব। কারণ আজ পর্যন্ত যার সাথে ভালোভাবে কথা বলিনি আজ সে আমার বউ। এমনিতেই তিশা অনেক রাগী। তারপরে অনেক সাহস নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম তিশা বিছানায় বসে আছে। কথা বলার সাহস হলো না, কিছু বলতে গিয়েও বলতে পারছি না। তখন তিশা ঘোমটা সরিয়ে বলল, তুমি এসে গেছো? হ্যাঁ। আমি জানি তুমি আমাকে মেনে নিতে পারোনি, কারণ আমি তোমার থেকে বয়সে অনেক বড়। আমি তোমার থেকে কোনোদিন কোনো প্রকার অধিকার চাইবো না, কিন্তু বাবা আর চাচু যেন বুঝতে না পারে, তাহলে তারা অনেক কষ্ট পাবে। তুমি শুয়ে পড়ো। আচ্ছা, এটা ঠিক, আমি মেনে নিতে পারছি না। কারণ তিশার সাথে আমার বয়সের পার্থক্যটা 5 বছর, যা অনেক বেশি, যা কোনো ছেলে সহজে মেনে নিতে পারে না। কিন্তু আমার মনে হচ্ছে আমার সাথে বিয়ে হয়ে শুধু শুধু তিশার জীবন নষ্ট হয়ে গেল। এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কে যেন মনে হচ্ছে ডাকছে, তাই আমি বললাম, মা যাও তো, এখন ডেকো না। আমি তিশা। নামটা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম। পরে মনে হলো কাল তো আমার বিয়ে হয়েছে, ভুলেই গিয়েছিলাম। কি হলো? বাইরে সবাই অপেক্ষা করছে, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা যান, আমি আসছি। প্লিজ সবার সামনে আপনি করে বলবেন না, আচ্ছা। মনে থাকে যেন। আর সব সময় তুমি করে বলো, কারণ তুমি যেমন কখন যে আপনি করে বলে ফেলো, এতে আবার সবাই সন্দেহ করবে। আচ্ছা যাও। একটু তাড়াতাড়ি আসবে। তিশা বাইরে চলে গেল। কিছু সময় পরে আমিও বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি বাবা চাচা বসে গল্প করছে। এত সকালে চাচাও এসে পড়েছে। বাড়িতে মেহমান নেই, কারণ বিয়ের ব্যাপারে বাড়ির লোকজন ছাড়া আর কেউ জানে না। আমার বন্ধুরাও না, ওদের বলা যাবে না, বললে আমাকে নিয়ে হাসাহাসি করবে। বাবার কাছে গেলাম। শোন সানি, রেডি হয়ে নে, তোর চাচ্চু তোদের নিতে এসেছে। আচ্ছা, কখন যাবে? কিছুক্ষণ পরই। আমি বসে বাবার চাচুর গল্প শুনছিলাম। কিছু সময় পর তিশা চা নিয়ে আসলো। বাবা চাচাকে চা দিল, আর আমি মার কাছে গেলাম। মা, কি করছো? কি আর করব, তোর বাবা তোর জীবনটা নষ্ট করে দিল বয়সে এত বড় মেয়ের সাথে বিয়ে দিয়ে। মা, বিয়ে তো সব ওপরওয়ালা ঠিক করেছে। যার সাথে হবার তার সাথেই হবে, এটা কেউ তো আটকাতে পারবে না। তাই বলে এত বড় মেয়ের সাথে? মাকে কিছু বলতে যাব, তখন পেছনে খেয়াল করে দেখি তিশা দাঁড়িয়ে। ওর চোখ টলমল করছে, হয়তো মার কথা শুনেছে। ও তাড়াতাড়ি ওইখান থেকে সরে গেল। আমিও পেছনে পেছনে গেলাম। রুমে গিয়ে দেখি তিশা কাঁদছে, হয়তো মার কথায় কষ্ট পেয়েছে। মার কথায় কিছু মনে করবেন না, আসলে না, আমি কিছু মনে করিনি। চাচি তো ঠিকই বলেছে, আমি তোমার জীবন নষ্ট করে দিলাম। মা আসলে বাবার ওপর রেগে আছে, তাই এই কথা বলছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হুম। ও, আজ তো আবার আপনাদের বাড়ি যেতে হবে। আচ্ছা। আমি বাড়ির বাইরে গেলাম বন্ধুর সাথে দেখা করতে, কিন্তু ওদের বলা যাবে না আমি বিয়ে করেছি। এটা শুনে ওরা টির চাইবে, আর যদি জানতে পারে আমার বউ আমার থেকে বয়সে বড়, তাহলে আরও পচাবে। আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে গেলাম। ওইখানে আমার বন্ধু রাফিয়ার আকাশ ওয়েট করছে। ওইখানে পৌঁছাতেই, কিরে, তোর খবর কি? কাল বাড়ি ফেরার পর থেকে তোকে তো পাওয়াই যাচ্ছে না। আসলে খুব ক্লান্ত ছিলাম তাই। ক্লান্ত তো আমরাও ছিলাম, তাই বলে আর দেখা করবি না? আর তোর ফোনটাও বন্ধ। সরি। আমরা তো মনে করেছিলাম তুই হয়তো বেঁচেই নেই, তাই তো তোকে দেখতে যাচ্ছিলাম তোর বাসায়, তার আগেই তুই এসে গেলি। যাক, বাড়ি না গিয়ে ভালোই হয়েছে, না হলে সব জেনে যেত। তোরা আমাকে এত মিস করছিস? আরে না, তুই মরলে তো তোর বাড়িতে মৃত্যুবার্ষিকী ভালো মতো খাওয়া যেত, তাই শিওর হতে যেতাম তুই মরেছিস কিনা। তোরা বন্ধু না আর কিছু? আমি মরে গেলে তোদের সমস্যা নেই, তোরা আছোস ভালো মন্দ খাওয়া নিয়ে। দাঁড়া, আজ তোদের আমি মেরেই ফেলবো।
একটা লাঠি হাতের কাছে পেয়ে যখন ওদের কিছু বলবো, শয়তান দুটো পালিয়ে গেল। এই বেস্ট ফ্রেন্ডগুলো এমনই হয়। একবার আমি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম, ওরা আমাকে দেখতে গিয়েছিল। সেখানে গিয়ে আমি কেমন আছি না জিজ্ঞাসা করে বলে নার্সগুলো কেমন দেখতে। এদের জন্য মনে হয় দুনিয়া ছেড়ে দেই। আজ আর আটা দেওয়া হলো না, তাই ভাবছিলাম কি করব। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনে তাকিয়ে দেখি মনিরের নাম্বার ভেসে আসছে, কিন্তু ও ফোন দিচ্ছে কেন? আবার নিশ্চয়ই কিছু হয়েছে। আমি বুঝি না, সমস্যার পিছু ছাড়ে না কেন? যে কোনো সমস্যা পড়লে আমাকে টানবেই। সানি, সমস্যা হয়েছে। কি হয়েছে? আসলে আনিকা ব্রেকআপ করে দিয়েছে। খুব ভালো হয়েছে। তুই এমনটা বলতে পারলি? আমি ছোকা খেলাম আর তুই মজা পাচ্ছিস? এই মেয়েদের মতো কাঁদা বন্ধ কর। এটা আবার নতুন কি? এই নিয়ে 15 বার ছ্যাঁকা খেলি। এসব প্রেমের চিন্তা বাদ দিয়ে পড়ায় মধ্যে। এখন রাখি, আমার কাজ আছে। ফোনটা কেটে দিলাম। মনির আমার বন্ধু, এই নিয়ে 15 বার ছ্যাঁকা খেলো। বেচারার কোনো গার্লফ্রেন্ডই টিকে না, নয় ব্রেকআপ হয়ে যায়, না হয় বিয়ে। তাই বেচারা থেমে থাকে না, নতুন কাউকে খোঁজে। আমি ওকে অনেকবার বলেছি এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দিতে, কিন্তু ও তা করে না। অনেক সময় হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আমার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি তিশা বসে আছে। কোথায় ছিলে এতক্ষণ? বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ফোনটা তো নিয়ে যাবে, কতবার কল দিয়েছি। সরি, মনে ছিল না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এখন আমাদের বাড়ি যেতে হবে। বাবা এমনিতেই তোমার উপরে রেগে আছে ফোনে পাইনি বলে। চাচ্চু রাগ করেছে? তোমার শ্বশুরের কথা বলিনি, তোমার বাবার কথা বলছি। কি? আগে বলবেন তো। তোমাকে না বলেছি সবসময় তুমি করে বলতে, যাতে সবার সামনে আপনি বলে না ফেলো। সরি, মনে ছিল না। তুমি যাও, আমি আসছি। চাচ্চু মানে শ্বশুরমশাইয়ের সাথে শ্বশুর বাড়ি গেলাম। সেখানে চাচি আগের দিনের মতোই মুখটাকে বাংলার 5-এর মতো করে রেখেছে। তিশা আমাকে তার রুমে নিয়ে গেল। তিশা আপু, চাচি মনে হয় বিয়েতে খুশি হয়নি। তিশা আমার দিকে রাগীভাবে তাকালো। কি বললি? রাগ করছো কেন? আমি শুধু জানতে চেয়েছি চাচি বিয়েতে রাজি ছিল কিনা। তার আগে কি বলছস? তিশা আমি এখন তোর বউ, আর একবার যদি এই কথা বলিস না তোকে আমি। আরে, মুখ ফসকে বেরিয়ে গেছে। এই ভুল আর যেন না হয়। আচ্ছা, আর হবে না ফ্রেশ হয়ে রেস্ট নে। বলেই বাইরে চলে গেল। হঠাৎ করে আগের রূপ কেন ধরেছিল? এই রাগী স্বভাবের কারণে আগে কথা বলতে ভয় পেতাম। একদিনে ভেবেছিলাম অভ্যাসটা মনে হয় আর নেই, কিন্তু দেখছি সেটা রয়েই গেছে। কিছু সময় পরে তিশা কিছু খাবার নিয়ে ফিরে এলো। আমিও খাবার খেয়ে নিলাম। তারপর রুমে বসে আছি, একা। সময় কাছে না। আমার ভাগ্যটা খুব খারাপ। তিশার একটা বোনও নেই, মানে আমার একটা শালিকাও নেই, তাই বেকার সময় কাটাচ্ছি। কিছু সময় পরে তিশা এলো। কি করছো? কি আর করব, করার মতো তো কিছুই নেই, তাই বসে আছি। চলো একটু ঘুরে আসি, তোমার ভালো লাগবে। আইডিয়াটা মন্দ না। দিশার সাথে বের হলাম। আমরা একটা পার্কে গেলাম, কারণ শহরে তো পার্ক ছাড়া আর সবুজ কোনো জায়গা বেশি নেই। সেখানে জোড়ায় জোড়ায় কাপল, কেউ কেউ প্রেমিক প্রেমিকা, নয়তো বা স্বামী স্ত্রী। আমরা দ্বিতীয় দলে। আমরা গিয়ে একটা নির্জন জায়গায় বসলাম। দিশা হুম। বলে না তো চাচি এই বিয়েতে রাজি ছিল নাকি? না, মা ছিল না। মা চেয়েছিল তার বড়লোক বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ে হোক। তাহলে তাকে বিয়ে করতে হয়তো ভালো হতো। এটা বলতে তিশা আমার দিকে রাগীভাবে তাকালো। ছেলেটা ভালো না, নেশা করে, একেবারে বাবা মার অবাধ্য। যখন চাচু এটা জানতে পারে মা আর বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে, তখন বাবা আর চাচু মিলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে। এটা নিয়েও ঝামেলা হয়েছে, তুমি তো এখানে ছিলে না, তাই জানো না। এই জন্য চাচির মুখের অবস্থা ওই রকম করে রেখেছে। কিরকম? মানে কেউ ওনার মুখে কালো কালি মেঘে দিয়েছে কি বললে? বলেই কিলঘুষি শুরু করে দিল। কি মেয়ে রে, কখন কি করবে কিছুই বোঝা যায় না। কিছুক্ষণ আগে নরম ছিল, আর এখন না বলাই ভালো। ভাগ্যিস একে বলিনি। আমি একে বিয়ের সময়ই মেনে নিয়েছি। এমনিতেই বলেছি আমার ওপর অধিকার খাটাবে না। যদি বাসরাতে বলতাম মেনে নিয়েছি, তাহলে এতক্ষণে মেরেই ফেলতো।
তিশা, এভাবে মারিস না, দুলাভাই বেচারা মরে যাবে। পেছন থেকে একটা মেয়ে বলল। পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে আরেকজন ছেলে। মেয়েটাকে দেখে তিশা মারা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল। আরে দিশা, তুই এখানে? হ্যাঁ, হবু বরের সাথে এলাম। আর তুই এখানে কি করছিস? তোর বাড়ি গিয়েছিলাম, পাইনি। এই তো একটু বের হয়েছি। প্রেম করতে? যাক, অবশেষে তুই প্রেমে পড়লি। কিন্তু তোর বয়ফ্রেন্ডকে দেখে পিচ্ছি পিচ্ছি মনে হচ্ছে। মেয়েটা আমাকে পিচ্চি বলছে, এতে আমার খুব রাগ হলেও কিছু বলতে পারলাম না। হ্যাঁ, ও আমার থেকে বয়সে ছোট। তার মানে সিনিয়র জুনিয়র প্রেম? আচ্ছা, তোরা প্রেম কর। আর এই নে আমার বিয়ের কার্ড। ঠিক সময় তোর বরকে নিয়ে চলে আসিস। আমি তো আর তোর মতো না লুকিয়ে বিয়ে করে নিব, বেস্ট ফ্রেন্ডকে বলবো না। তুই জানলি কেমন করে আমার বিয়ে হয়েছে? তোর বাসায় গিয়েছিলাম, তখন আঙ্কেল বলেছে। রাগ করিস না, আসলে বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, তাই বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। জানি, আঙ্কেল বলেছে। আর আমার বিয়ের আর মাত্র কিন্তু 15 দিন আছে। তুই তোর বরকে নিয়ে 2 দিন আগেই চলে আসবি। তোকে ছাড়া আমার কিন্তু একটুও ভালো লাগবে না। আচ্ছা, আসবো। তারপর তিশার ফ্রেন্ড তার হবু বরের সাথে আমাদের পরিচয় করে দিল। কিছু সময় পরে আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরতে চাচার ডাক পড়লো। আমরা দুইজন চাচার কাছে গেলাম। কিরে, তোরা কোথায় গিয়েছিলি? সানি ঘরে বসে বোর হচ্ছিল, তাই বেড়াতে গিয়েছিলাম। তোর বান্ধবী এসেছিল? কথা হয়েছে ওর সাথে? আচ্ছা, যা তো আমাদের জন্য চা নিয়ে আয়। তিশা চা নিতে চলে গেল। আমি চাচার পাশে বসলাম, বসে গল্প করছি। তিশা চা নিয়ে এলো। গল্প শেষে সবাই একসাথে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমরা ফিরে এলাম। এই কয়েকদিনে আমাদের সম্পর্কে অনেক পরিবর্তন হয়ে এসেছে। আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে তৃষার প্রতি দুর্বল হয়ে পড়েছি। আর তৃষা আগে ঘুমানোর সময় মাঝে কোলবালিশ রেখে ঘুমাতো, কিন্তু এখন দেয় না। এখন বাড়ির বাইরে থাকলে বারবার ফোন করে জিজ্ঞাসা করে কোথায় আছি, আর বলে মা নাকি জানতে চেয়েছে তাই ফোন করেছে। কিন্তু আমি জানি মা বলেনি। আমি মনে মনে ভাবি ঠিক মতো মিথ্যা কথা বলতে পারে না। বিয়ের প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাসে ওকে ভালোবেসে ফেলেছি। খুব তাড়াতাড়ি বলে দেব ওকে। কাল ওর জন্মদিন, আর কালই বলে দেব আমার মনের কথা। অনেক রাত হয়ে গেছে, তাই ঘুমানোর দরকার। অনেক সময় ধরে ঘুমন্ত তৃষাকে দেখছি। সকালে এই উঠে। উঠছি। তাড়াতাড়ি ওঠ। কিছু বলবে? আজ কত তারিখ? আজ তো 29 তারিখ। তুমি কিছু বলবে না? কি বলবো? তৃষা মন খারাপ করে ফেলেছে। মনে পড়েছে আজ ক্লাস আছে, ভার্সিটিতে যেতে হবে। ও, তাহলে যাও। তৃষা মন খারাপ করে ফেলেছে। ও আশা করেছিল ওর জন্মদিনে শুভেচ্ছা জানাবো, কিন্তু আমি এমন কিছু করেছি যে আমার মনেই নেই। তাই তৃষা রাগ করে চলে গেল। কিন্তু আমি যে এইভাবে জানাবো না, আজ রাতে সব জানাবো। ফ্রেশ হয়ে দেখি চাচু, বাবা মা সবাই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আজ তৃষার জন্মদিন। আমি এমন ভাব করলাম যেন কিছুই জানি না। কেন, তোর মনে নেই? না। তৃষা রাগ করে ওইখান থেকে চলে গেল। যার পর বাবাও চলে গেল। বাবা চলে গেলে চাচু আমার কাছে এলো। সানি, তুই ঠিক করিসনি। জানিস তিশা কত আশা করেছিল তুই সবার আগে ওকে উইশ করবি। তার জন্য ভোর থেকে তোর ঘুম ভাঙার ওয়েট করছে, আর তুই ওকে কষ্ট দিলি। আমার মনে আছে তো। তাহলে ওকে উইশ করলি না কেন? করব, কিন্তু অন্যভাবে। তুমি বুঝবে না। আমি মার কাছে চলে গেলাম। মা, খিদে পেয়েছে। তোর খাওয়া আজ বন্ধ। কেন? আমি কি করলাম? তোর জন্য আমার বৌমাটা রাগ করেছে। মা, তোমার কিছু হয়েছে নাকি? কিছুদিন আগে তো ওকে সহ্যই করতে পারছিল না, এখন কি হলো? সেটা আগেরটা, এখন সব মেনে নিয়েছি। কি আর করার, বাড়ির সবাই তৃষার পক্ষে চলে গেছে। আমি একা হয়ে গেছি, কিন্তু আমি এতে খুশি হয়েছি। মা সব মেনে নিয়েছে, কারণ 2 দিন ধরে দেখছি মা তৃষার সাথে আগের মতোই গল্প করছে, যেমনটা আগে করত। কারণ মা তৃষাকে আগেও মেয়ের মতো ভালোবাসতো, শুধু মাঝে রাগ করেছিল। আমি সব কিছুরই প্রস্তুতি নিচ্ছি। আমার রুমটাকে ভালোভাবে সাজালাম। তৃষা সারাদিন রুমে আসেনি, তাই সহজেই করতে পেরেছি।
ওকে দেখে মনে হলো অনেক রেগে আছে, তাই কথা বলার চেষ্টাও করেনি। রাতে খাবার শেষ করে আমি আগে রুমে চলে এলাম। সব কিছু ঠিক করে রুমে লাইটটা বন্ধ করে দিলাম। এখন তিশার আসার অপেক্ষা। কারো আসার আওয়াজ শুনতে পাচ্ছি, হয়তো তিশা। তিশা এসে রুমের দরজা খুলতেই ওর উপর ফুলের বৃষ্টি হচ্ছে। তিশা দেখলো চারদিকে মোমবাতি জ্বলছে, আর তার মাঝে আমি দাঁড়িয়ে। তিশা অনেক অবাক হয়েছে। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি হাঁটু গেড়ে ওর সামনে বসলাম। হাতে কিছু গোলাপ ফুল নিয়ে বললাম, আমি জানি না কাউকে কিভাবে মনের কথা বলতে হয়। আমি এর আগে কাউকে বলিও নি, আজ তোমাকে বলছি। এতদিন তোমার সাথে থাকতে থাকতে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, তাই তোমার জন্মদিনে মনের কথা জানালাম। তুমি হয়তো মনে করেছিলে তোমার জন্মদিনের কথা ভুলে গেছি, কিন্তু আমি ভুলিনি। শুভ জন্মদিন। তিশা আমার হাত থেকে ফুলগুলো নিল। আমি দাঁড়িয়ে গেলাম। আমার মনে হচ্ছে ও না করে দিবে, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনো মনে নেবে না, কারণ আমি তোমার থেকে 5 বছরের বড়। বড় তো কি হয়েছে, তুমি আমার বউ। কিন্তু আমার উত্তর তো পেলাম না। সব কথা কি মুখে বলতে হবে? তা ঠিক, তাহলে অপূর্ণ কাজটাকে পূর্ণ করা যাক। কোন কাজ? যেটা প্রথম রাতে হওয়ার কথা ছিল। কিছু বলো না, শুধু লজ্জায় বুকে মুখ লুকালো। যাক, অবশেষে অপূর্ণ কাজটা পূর্ণ করা হলো। সকালে ঘুমিয়েছিলাম, মনে হলো কেউ মুখে পানি দিচ্ছে। চোখ খুলে দেখে তিশা। তাড়াতাড়ি ওঠো। আর একটু ঘুমাতে দাও। না, অনেক ঘুমিয়েছো, এখন ওঠো। আচ্ছা, উঠছি। উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে দেখি তিশা ব্যাগে কাপড় গোছাচ্ছে। কি হয়েছে, কাপড় গোছাচ্ছ কেন? তোমার মনে নেই দিশার কথা? ওই যে তোমার ফ্রেন্ড। হ্যাঁ, এখন রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। ওকে। দুজনেই বেরিয়ে পড়লাম। তিশার ফ্রেন্ডের বাসা বেশি দূরে ছিল না, 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। অবশেষে তিশার বান্ধবীর বাড়ি পৌঁছে গেলাম। গেটের সামনে দেখি তিশার বান্ধবী দাঁড়িয়ে আছে। এসে গেছিস তাহলে? সেই কখন থেকে ওয়েট করছি। এই, এখন বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? ওহ সরি, চল। দেশে আমাদের ভিতরে নিয়ে গেল। ভিতরে কিছু মেহমান, বিয়ে, তাই আসা শুরু হয়ে গেছে। দিয়ে আমাদের ছাদে নিয়ে গেল। সেখানে কয়েকজন পুরুষ আর মহিলা বসে আছে। মা দেখো কে এসেছে। কে? তিশা এসেছে। আরে তিশা, এতদিন পর? দিশার বিয়ে না থাকলে মনে হয় আসতিস না। আমাদের তো আপন ভাবিস না, তাহলে দেখা না করে থাকতে পারতিস। আন্টি, আসলে সময় হয়নি, তাই আসা হয়নি। এখন তোকে বেশি প্রয়োজন, তোর বান্ধবীর বিয়ে, তোকে তো থাকতেই হবে তার সাথে। আর এটাকে দিয়ার মা আমাকে দেখিয়ে বলল। বলার সাথে সাথে তিশা মাথা নিচু করলো, সম্ভবত লজ্জায়। আর দিয়ার মা উত্তরের জন্য অপেক্ষা করছে। মা তুমি জানার পরেও বেচারিটাকে কেন লজ্জায় ফেলছো? তাহলে এটাই তিশার স্বামী, কিন্তু দেখতে বাচ্চা মনে হয়। মা আমি তাহলে ওদের রুম দেখিয়ে দেই। আচ্ছা, নিয়ে যা। দিশা আমাদের একটা রুম দেখিয়ে দিয়ে গেল, বলল ফ্রেশ হয়ে নিতে। দিশা যেতেই আমার এখানে আসা ঠিক হয়নি। কেন? দেখো না, সবার সামনে আন্টি আমাকে বাচ্চা বলল। বাচ্চাকে বাচ্চা বলবে না তো কি বলবে? আমি বাচ্চা? না তো কি? দাঁড়াও, দেখাচ্ছি। দিশাকে টান দিয়ে কাছে আনলাম আর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। 1 মিনিট পর ফ্রেশ হয়ে নিতে বলেছি, প্রেম করতে নয়। এটা রাতেও করতে পারবে। পেছন থেকে কেউ বলল, তাড়াতাড়ি। দিশাকে ছেড়ে দিলাম। পেছনে তাকিয়ে দেখি দিশা হাতে একটা ট্রেতে 2 প্লেট শরবত নিয়ে এসেছে। প্রেম করতে চাইলে দরজাটা লাগিয়ে দাও, এটা বিয়ে বাড়ি। তুমি এখানে? মা পাঠিয়েছে, বলল তোর বান্ধবী আর তার স্বামীর জন্য শরবত নিয়ে যা। অনেক জার্নি করে এসেছে তাই ক্লান্ত, কিন্তু এখানে তো রোম্যান্স চলছে। দিশা আমার দিকে রাগীভাবে তাকালো, আর আমি তাড়াতাড়ি ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম, না হলে আমার ওপর দিয়ে ঝড় বয়ে যাবে। কিছুক্ষণ পরে বাইরে এলাম। বাইরে এসে দেখি দিশার রাগী ভাব এখনও আছে। তোমাকে আমি? আরে, আমি জানতাম নাকি তোমার বান্ধবী আসবে? দরজা লাগাতে পারলে না? মনে ছিল না। তুমি এখানে দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাকে দেখছি। দিশা ফ্রেশ হতে চলে গেল, আর আমিও রুম থেকে ছুটে পড়লাম, কারণ বাঘের শিকার কেউ হতে চায় না। বাইরে এসে কয়েকজনকে দেখলাম। পুরো বাড়িটা
কাউকে চিনি না, তাই ছাদে গেলাম। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছি। বিকাল হয়ে গেছে, 1-2 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে। এখন ছাদে কেউ নেই, একা দাঁড়িয়ে আছি। তিশা থাকতে ভালো হতো, কিন্তু ও যা রেগে আছে। কি করছেন? পেছন থেকে কেউ বলল, তাকে দেখি একটা মেয়ে। আপনি? আমি মিশু, দিশাপুর খালাতো বোন। আমি কিছু বলতে যাব, তখন তিশা এসে হাজির। তোমাকে আমি রুমে থাকতে বললাম না? আরে তিশা আপু, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো, কিন্তু উনি কে? আমার স্বামী। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, চল। তিশা আমাকে টানতে টানতে নিচে নিয়ে এলো, রুমে এনে দরজা লাগিয়ে দিল। আমার মনে হলো আজ আমি শেষ। মেয়েদের সাথে তোমার কি? ওখানেই তো একজনই ছিল, তাহলে 1.5 বছর কেন? শোনো, এটা বিয়ের বাড়ি, এখানে অনেক মেয়ে আসবে। ভুল করেও কোনো মেয়ের সাথে কথা বলবে না। কেন? যা বলছি তাই করবে। যদি মেয়েরা আমার সাথে কথা বলতে চায়? তাহলেও বলবে না। আচ্ছা, তাহলে দরজা খোলো। মনে থাকে জানো। রাত হয়ে গেল, আমরা ঘুমাতে রুমে এলাম, কারণ কাজ আছে। তিশার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তিশাকে ব্যস্ত থাকতে হবে। রুমে আসার পর তিশা, বলছিলাম কি, কি? মানে ওই সময় ওটা পূরণ করা হয়নি। কি? মনে নেই তোমার? না। দাঁড়াও, দেখাচ্ছি। কাজটা পুরো করলাম, সাথে ইতিহাস। সকালে। এই উঠো, এটা কিন্তু বাড়ি নয় যে পড়ে পড়ে ঘুমাবে। তাহলে কি করব? উঠে ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে এসে দেখি তিশা রুমে নেই। পড়ে গেলাম বিপদে, কারণ বাড়িটাতে কাউকে চিনি না, তাই তিশাকে খুঁজতে লাগলাম। তিশাকে খুঁজছি, তখন কালকের মেয়েটার সাথে দেখা। কাকে খুঁজছেন? তিশাকে। তিশা আপু তো দিশা আপুর রুমে। কোথায় রুমটা? আসুন আমার সাথে। আপনার নামটা তো জানা হলো না। সানি। কি করেন? এবার অনার্স 3য় বর্ষে। আপনি? আমি এবার ইন্টারে 1ম বর্ষে। আপনি আমার বড়, তাই তুমি করে বলতে পারেন। চেষ্টা করব। আপনি 3য় বর্ষে, সেই হিসাবে তো তিশা আপু আপনার বড়। হ্যাঁ, কিছুটা। আপনাদের কি লাভ ম্যারেজ? না, কিন্তু তিশাকে আগে থেকে জানতাম। কিভাবে? তিশা আমার চাচার মেয়ে। ও, মিশু আমাকে দিশার রুমে নিয়ে গেল। গিয়ে দেখি তিশা সেখানে। আমাকে দেখে তিশা বলল, তুমি এখানে? না মানে তোমাকেই খুঁজছিলাম। কেন, বউকে ছাড়া বুঝি ভালো লাগছে না? আসলে তা নয়, এখানে কাউকে চিনি না, তাই। মিশু, তুই ওনাকে নিয়ে একটু আশেপাশে ঘুরিয়ে নিয়ে আয়। আমি যাই। ভয় পাস না, তোর স্বামীকে কেউ নিয়ে যাবে না। আজ কতদিন পরে আড্ডা দিচ্ছি, তোর যেতে হবে না। তিশা কিছু বলতে গিয়েও পারলো না। আমি মিশুর সাথে আশেপাশে ঘুরলাম। সারাদিন তিশা তার বান্ধবীর সাথে ছিল, আমার সাথে তেমন কথাও হলো না। বিকেলের দিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। তখন থেকে তিশা আমার সাথেই ছিল, 1 মিনিটও দূরে যেতে দেয়নি। পরের দিন সবাই সাজতে ব্যস্ত, কারণ আজ বিয়ে। আমি রুমে রেডি হচ্ছি, তখন তিশা এসে হাতে একটা শাড়ি দিল। এটা দিয়ে আমি কি করব? আমাকে পরিয়ে দিবে? আমি শাড়ি পরাবো? তাই না তো কে? আমি তো তাই বললাম, আমি পরাবো। রেগে গেলে আবার সমস্যা, তাই শাড়িটা পরিয়ে দিলাম। তিশা হালকা সাজলো, এতে ওকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা বাইরে এলাম, তিশা আমার হাত ধরলো। শোনো, হাত ছাড়বে না কিন্তু। কেন, আমি ছোট বাচ্চা নাকি? ছোট বাচ্চা নও, তার জন্যই তো হাত ধরে রেখেছি, নয়তো মেয়েদের সাথে লুতুপুতু করতে যাবে। কি বলছো এসব? দেখেছি মিশুর সাথে কত হেসে হেসে কথা বলছিলে। তুমি কি জেলাস ফিল করছিলে? তিশা আমার দিকে রাগীভাবে তাকালো। ওর এই চাউনেই বলে দিচ্ছে ও জেলাস ফিল করছে আর ভয় পাচ্ছে আমাকে হারিয়ে ফেলার। রাগলে তোমাকে আরও সুন্দর লাগে। তুমি কথা ঘোরানোর জন্য এটা বলছো? তুমি মেকআপ ছাড়া ওই ময়দা সুন্দরী থেকে অনেক ভালো। তিশা আর কিছু বলো না। কিছুক্ষণ পরে বরযাত্রী এলো। তিশা ওর বান্ধবীর কাছে গেল। আমি দাঁড়িয়েছিলাম, তখন মিশু এলো। ওর সাথে কথা বলছি, তাও সাবধানে, কারণ তিশা দেখলে আমার 12টা বাজিয়ে দেবে। কিছুক্ষণ পরে তিশা মেসেজ দিল, ছাদে যেতে বলল। গিয়ে দেখি তিশা এখনও আসেনি। একটু পরে তিশা ছাদে এলো। কী জন্য ডেকেছ? তোমাকে না না করলাম কোনো মেয়ের সাথে কথা বলতে। তুমি দেখে ফেলেছ? হ্যাঁ, তার জন্য তো ডাকলাম। আর বাড়ি থেকে মা ফোন করেছিল। কেন?
আজই বাসায় ফিরতে। বাবা একটা কাজে সিলেটে যাবে আর মা বাড়িতে একা, এর জন্য। ও, তোমার বান্ধবী তোমাকে যেতে দিবে? হ্যাঁ, কিন্তু বিয়ে শেষ হওয়া পর্যন্ত থাকতে হবে, বিদায়ের আগেই চলে যাব। ওকে। তিশা আর আমি ছাদে বসে গল্প করছিলাম, কারণ নিচে কোলাহল। তিশা আর আমার এই কোলাহল পছন্দ নয়। ছাদে থাকা একটা বেঞ্চে বসেছিলাম। তিশা আমার কাঁধে মাথা রেখেছে। আচ্ছা, আমাদের বেবি হলে তার নাম কি রাখবে? তুমি আবার বাচ্চা নিয়ে পড়লে কেন? দিয়ার চাচাতো ভাবির একটা বেবি আছে, দেখতে কি কিউট। তো আমার যদি এমন একটা ছেলে কিউট বেবি থাকতো। তুমি চাও তাড়াতাড়ি বেবি হোক? হ্যাঁ, মা বলেছিল তুমি বেবি পছন্দ করো। হ্যাঁ, করি। বেবি থাকলে তো তুমি আর আমাকে ছেড়ে যাবে না। মানে? আমি তোমার থেকে 5 বছরের বড়, তাই যদি কোনো দিন আমাকে ছেড়ে যাও, বেবি থাকলে তার জন্য হলেও আমাকে ছেড়ে যাবে না। পাগলি আমাকে হারানোর ভয় পায় হ্যাঁ। বলে 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। ভয় পেও না, সারা জীবন আমি তোমারই থাকবো। তিশা আমাকে জড়িয়ে ধরে আছে। তখন একটা আওয়াজ আসলো। আপনি আপনি এইখানে? আপনার সমস্যা কোথায়? আপনি আমার পেছনে পড়ে আছেন কেন? কি হয়েছে তিশা? এই ছেলেটা কখন থেকে আমার পেছনে পড়ে আছে? কেন ভাই, আপনার কি সমস্যা? আপনি আমার ওয়াইফের পেছনে পড়ে আছেন কেন? উনি বিবাহিত? কেন ভাই, দেখে বোঝেন না ছাদে কেউ নেই, সেখানে একটা ছেলে একটা মেয়ে বসে কথা বলছে। এটা দুটো হতে পারে, প্রেমিক প্রেমিকা নয়তো স্বামী স্ত্রী। সরি, ভুল হয়ে গেছে। এটা বিয়ে বাড়ি। আমার জানা মতে এই বাড়িতে যত মেয়ে আছে সবাই বিবাহিত, তাই মেয়েদের পেছনে না পড়ে বিয়েটাকে এনজয় করুন। ছেলেটা চলে গেল। আমার রাগ এখনও কমেনি। রোমান্টিক মোডে ছিলাম, ছেলেটা এসে সব নষ্ট করে দিল। বিয়েটা শেষ। বিদায়ের আগে আমরা চলে এলাম, কারণ মা বাড়িতে একা ছিল। আমাদের সময় ভালোভাবেই চলতে থাকলো। আমাদের মধ্যে ভালোবাসা কোনো কম ছিল না। বিয়ের 1 বছর হয়ে গেছে, তবুও আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। অনেক সুখেই দিন কাটছিল। কিন্তু এটা বেশি দিন থাকলো না। আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আসলো, যার জন্য তিশা আমাকে ভুল বোঝে আর আমার থেকে অনেক দূরে চলে যায়। ওই তৃতীয় ব্যক্তিটি ছিল মিশু, যার সাথে 1 বছর আগে বিয়েতে দেখা হয়েছিল। দিনগুলো ভালোই কাটছিল। তিশা আর আমার 1 বছর কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কিন্তু হঠাৎ করে মিশু আমাদের মাঝে এসে পড়ে। একদিন ভার্সিটি থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল। পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে। কখন থেকে ডাকছি শুনতে পাননি? কে আপনি? আমি মিশু। আপনার মনে নেই দিয়াপুর বিয়ের সময় দেখা হয়েছিল? ও, মনে পড়েছে। তিশা আপু কেমন আছেন? ভালো, কিন্তু তুমি এখানে? আমি ট্রান্সফার নিয়ে এখনকার কলেজে এসেছি। ওর সাথে কিছুক্ষণ কথা হলো। সেদিন আমার নাম্বারটা নিয়েছিল, মাঝে মাঝে ফোন করতো। একদিন ফোন করেছিল, কিন্তু ফোনটা তিশা ধরেছিল। কিন্তু মিশু কথা না বলে ফোনটা কেটে দেয়। সেদিন ঝগড়া হয়। এই মিশু কাকে? কেন, তোমার মনে নেই তোমার বান্ধবীর বোন বিয়েতে দেখা হয়েছিল? তোমার নাম্বারও পেলো কিভাবে? কয়েকদিন আগে দেখা হয়েছিল, সেদিন নাম্বার নিয়েছিল। আমি ফোন ধরতে কেটে দিল কেন? আমি তো জানি না। সত্যি করে বলো কি হচ্ছে? তুমি আমাকে সন্দেহ করছো? না, আমি শুধু জানতে চাচ্ছি। মনে করেছিলাম সমস্যা ওখানেই শেষ, কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। বারবার ঝগড়া হতে থাকে। একদিন রাগের মাথায় থাপ্পড় মেরেছিলাম, পরে বুঝতে পেরে মাপ চেয়েছিলাম। ওকে বোঝানোর পর সমস্যা কমে যায়, আগের মতো ঠিক চলতে থাকে। একদিন ভার্সিটিতে ছিলাম, তখন তিশার ফোন আসে, তাড়াতাড়ি বাড়িতে যেতে বলে, একটা সারপ্রাইজ আছে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, কিন্তু বাড়িতে যাওয়ার পর দেখি বাবা মা আর তিশা একসাথে বসে আছে। দেখে মনে হলো সবাই রেগে আছে। আমি যেতে সবার সামনে তিশা আমাকে থাপ্পড় মারলো। তুমি আমাকে ধোকা দিবে ভাবতেও পারিনি। আমি করেছিটা কি? তুমি জানো না? নাটক করা বন্ধ করো। সত্যি আমি জানি না। মা এতদিন যা বলেছে সব ঠিক ছিল। তোমার প্রতি অন্ধবিশ্বাসের কারণেই এতদিন তা বুঝিনি। কি বলছো এইসব? আমি বাড়ি ফিরে যাচ্ছি, আমাকে আর ফিরিয়ে আনার চেষ্টা করবে না। আরও অনেক কথা বলে তিশা চলে গেল। বাবা মা আমার ওপর রেগে আছে। তিশা চলে যাওয়ার পরের দিনই আমি তিশাদের বাড়িতে যাই ওকে ফিরিয়ে আনার জন্য। আমি ভেবেছিলাম সবার মতো
চাচা আমার ওপর রাগ করবে, কিন্তু চাচা রাগ করেনি। তিশাদের বাড়িতে যাওয়ার পর চাচা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে তিশা সবার উপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে আর যাওয়ার সময় চিঠি রেখে গেছে। আমি চিঠিটা পড়তে শুরু করলাম। সবার কাছে আমি বিরক্তির কারণ। আমি সবাইকে বিশ্বাস করতাম আর সবাই আমাকে ধোঁকা দিয়েছে। সবচেয়ে কাছের মানুষগুলো এভাবে ধোঁকা দিয়ে আমি ভাবতে পারিনি। সানি, তুমি তো বলেছিলে সারা জীবন তুমি আমারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না তোমাকে আমার থেকে। তাহলে আমাদের মাঝে মিশু কেন এলো? বলতেই পারতে আমাকে আমাকে তোমার আর প্রয়োজন নেই, আমি চলে যেতাম তোমার জীবন থেকে। এভাবে ধোঁকা কেন দিলে? আমি চাই তুমি সবসময় ভালো থেকো। তোমার আর তোমার ভালোবাসার মানুষের মাঝে আমি কাটা হয়ে থাকতে চাই না, তাই আমি দূরে সরে গেলাম। যদি কখনো আমার প্রয়োজন হয় বলো, আমি চলে আসব। আমি সারা জীবন তোমারই থাকবো। তোমার স্ত্রী হয়ে থাকার অধিকারটুকু দিও, আমি এর থেকে বেশি কিছুই চাই না। ইথি, তিশা। তিশা আমাকে ভুল বুঝে চলে গেছে। ওকে খুঁজে বের করে ভুল ভাঙাতে হবে, কিন্তু তার আগে সবার চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। মিশু যা বলেছে তাই করেছে। মিশু বলেছিল এমন কাজ করবে, তিশা নিজে আমার জীবন থেকে সরে যাবে, তাই হয়েছে। মিশু আমি বিবাহিত জানার পরও আমাকে প্রপোজ করেছে আর আমি না করে দিয়েছিলাম। তখনও যা বলেছিল তাই করেছে। আমি মিশুকে ফোন করে আসতে বললাম। ওখানে বাবা মা চাচা চাচি সবাই ছিল। মিশু আসার পর তুমি তিশাকে কি বলেছিলে? কিছু বলিনি তো। মিথ্যা বলবে না। আমি? বলার আগে থাপ্পড় দিলাম, তখন সব বলে দিল। হ্যাঁ, আমি বলেছি। কি বলেছিলে? বলেছি তুমি আমাকে ভালোবাসে আর আমার পেটে তোমার সন্তান, তাই যেন তৃষা আমাদের মাঝখান থেকে সরে যায়। কথাটা শুনে আমার রাগটা আরও বেড়ে গেল। কেন বলেছো এটা? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তৃষার জন্য আমাকে গ্রহণ করছিলে না। তখন উনি বলে এইসব করলে আমি তোমাকে পাবো। সবাই অবাক হয়েছে। মিশুকে মেরে ফেলতে ইচ্ছে হচ্ছে। ওকে যখনই কিছু বলতে যাব তখন ওখানে তিশার বান্ধবী দিয়ে আসে আর বলে মিশু মানসিকভাবে অসুস্থ। 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা যায়, যার কারণে ও মানসিকভাবে আঘাত পায়। আমি জানতাম না মিশুর বাবা মা মারা গেছে। এখন বুঝেছি যতবার মিশুর সাথে দেখা হয়েছে তখন আজব ব্যবহার করেছে। তখন বুঝতে পারেনি ওকে কিছু বলা যাবে না, কারণ ও অসুস্থ। ও কী করে তাই জানে না। দিয়া ওকে নিয়ে চলে গেল। কিন্তু চাচি কেন এসব করলো? তুমি এসব কেন করলে? আমি চেয়েছিলাম আমার বান্ধবীর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে। ওরা কত বড় লোক ছিল, কিন্তু তুমি তোমার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিলে। তুমি যে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলে ছেলেটা ভালো না। সব খারাপ স্বভাব ছিল ছেলেটার মধ্যে, আর সানি তার থেকে ভালো। কত সুখে ছিল তিশা, সানিকে নিয়ে ভালো ছিল, কিন্তু তুমি নিজে তোমার মেয়ের সংসার নষ্ট করে দিলে। চাচি আপনি এটা কেন করলেন? তুই কি আমার মেয়ের যোগ্য ছিলিস? এখন তো খুশি হয়েছ। তুমি ওদের আলাদা করতে চেয়েছিলে, করেছ। তোমার জন্য আমার মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা তিশাকে খোঁজার কাজে লেগে পড়লাম। চাচি এখন তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু এখন বুঝে লাভ কি? সব থেকে বড় ক্ষতি করে। চাচা এখন চাচির সাথে কথা পর্যন্ত বলে না। আমি তিশাকে খুঁজে চলছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি কোনোদিন ওকে খুঁজে পাবো না? 5 বছর পর আজও তিশাকে খুঁজে পায়নি। অভিমান করে কোথায় চলে গেছে আজও জানতে পারেনি। আজও তিশাকে আর আমাদের সন্তানকে খুঁজে চলেছি। 5 বছর আগে যেদিন তিশা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকেছিল, সেই সারপ্রাইজটা ছিল তিশা মা হতে চলেছে। কিন্তু সেদিন উল্টাপাল্টা হয়ে গেল। আমি খবরটা জানতে পারি তিশা চলে যাওয়ার 7 দিন পর, যখন আমি আলমারি চেক করছিলাম। সেখানে এই কাগজটা ছিল। আমার পড়াশোনা শেষ, এখন একটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছি। সকালে মা আমি অফিসে গেলাম। সাবধানে যাস। বেরিয়ে পড়লাম অফিসের জন্য। অফিসে পৌঁছানোর পর কেবিনে বসে কাজ করছিলাম, তখন বস ডেকে পাঠালো। স্যার আপনাকে ডাকছে। ও চাচা, কেমন আছেন? ভালো, আপনি? চাচা আপনাকে বলেছি না আপনি করে বলবেন না। আমি আপনার ছেলের বয়সী। ছেলেকে কেউ
আপনি করে বলে আমার নাম ধরে ডাকবেন। সবাই স্যার ডাকতে বলে আর তুমি নাম ধরে ডাকতে বলো। আমি সবার মতো না। আচ্ছা যাই, দেখি স্যার কি বলে। আমি স্যারের রুমে গেলাম। স্যার আসতে পারি? ইয়াস কাম। ডেকেছিলেন? হ্যাঁ, আপনাকে একটা প্রজেক্ট কাজে সিলেট যেতে হবে। আমি যেতে পারবো না, আপনাকে একা যেতে হবে। ওখানে অফিসের দায়িত্ব আপনার যতদিন না প্রজেক্ট শেষ হয়। ওকে। আমি আমার কেবিনে চলে এলাম। স্যারের কথায় রাজি হলাম, কারণ সিলেট গেলে তৃষাকে খুঁজতে পারবো। কারণও বলেছিল ওর সিলেটের চা বাগান দেখার ইচ্ছে আছে, যদি ওখানে পাওয়া যায়। অফিস থেকে লাঞ্চ টাইমে ছুটি পেয়ে গেলাম, কারণ সিলেটে যাওয়ার জন্য জিনিস গোছাতে হবে। আমি বাড়ি পৌঁছে যখন কলিং বেল বাজালাম, তখন মা দরজা খুলে দিল। আর অবাক হলো, কারণ কোনো দিন এত আগে আসেনি। কি রে, আজ এত তাড়াতাড়ি চলে এলি? অসুস্থ নাকি? না, গোছগাছ করতে হবে এর জন্য। মানে? আগে ভিতরে যেতে দাও, তারপর বলি। আয় ভিতরে আয়। বাবা কোথায়? ভিতরে যাওয়ার পর। একটু বাইরে গেছে, এক্ষুনি এসে পড়বে। তাহলে বাবা আসলে একসাথে বলি। আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এলাম, বাবাও এসেছে। একসাথে লাঞ্চ করা শুরু করলাম। বাবা, আমাকে অফিসের কাজে সিলেট যেতে হবে। কতদিনের জন্য? প্রায় 2 মাস। এতদিন? ভালো হয়েছে, ওখানে তৃষাকে খুঁজতে পারবো। আর কতদিন খুঁজবি? যতদিন না খুঁজে পাই। জিনিসপত্র গুছিয়ে নিলাম। রাতের ছাদে বসে আকাশ দেখছি। একসময় তৃষা আর আমি একসাথে বসে আকাশ দেখতাম। তখন গ্রামে ছিলাম। গ্রামে রাতের আকাশ দেখতে অনেক সুন্দর লাগে। তৃষা চলে যাওয়ার পর আমরা শহরে আসি। গ্রামে বেশি যাওয়া হয় না, কারণ ওখানে তৃষার স্মৃতিতে ভরপুর। জানি না কোথায় আছে, কিন্তু একদিন ঠিকই খুঁজে বের করব। রাতে ঘুম আসে না, কী করব? তৃষা আমার সব কিছু নিয়ে চলে গেল, আর আমাকে রোবট বানিয়ে দিয়েছে। সকালে বাসা থেকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখান থেকে প্লেনে করে সিলেট যাব। এতে সময় কম লাগবে। প্লেনে ওঠার কিছু সময় পর সিলেট পৌঁছে গেলাম। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। কোম্পানির গাড়ি আসার কথা, কিন্তু এখন আসেনি। কিছু সময় পরে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। সরি স্যার, দেরি হওয়ার জন্য। আপনি কে? এখানে? আমি মিতু, আর রবিন স্যার আসতে পারেনি তাই আমাকে পাঠিয়েছেন। ওহ চলেন। গাড়িতে ওঠার পর, স্যার আপনার নামটা জানেন কি? আমাকে নিতে এসেছো আর আমার নাম জানো না? মনে হচ্ছে মাথা ফাটিয়ে দিই। নাম বলতে সমস্যা কোথায়? আমাকে বকছেন? না, মোহিনীর কথা বুঝলো কিভাবে? অফিসে চলেন। স্যার এই না মাত্র এলেন, এখনই অফিসে যাবেন? তো সোজা অফিসে যাব। ওকে স্যার, আই অফিসে নিয়ে যাও। অফিসে চলে এলাম। আমি অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল, হয়তো আশাই করেনি। আমাকে দেখে রবিন এগিয়ে এলো। স্যার আজই চলে এলেন? আজ রেস্ট নিতেন। আমি এখানে বসে থাকার জন্য আসিনি। আমার কেবিন কোথায়? সরি স্যার, আসুন। কেবিনে যাওয়ার পর, স্যার এটা আপনার কেবিন, আর মিস মিতু আপনার পিএ। যতদিন এই প্রজেক্ট কাজ করবেন আপনাকে সাহায্য করবে। ওকে যান, প্রজেক্টের ফাইলগুলো নিয়ে আসুন। ওকে স্যার। কিছু সময় পর মৃত্যু ফাইল নিয়ে এলো। ফাইল প্রয়োজন হলে ডাকবেন। আপনারা কাজে যান এখন। মিতু বাইরের ডেস্কে গেল। সেখানে তার সাথে ওর বান্ধবী নেহা কাজ করে। কি রে, নতুন স্যার কেমন? একদমই রোবট, আর সব সময় রাগী ভাব নিয়ে থাকে। আমার ওনাকে দেখলেই ভয় লাগে। আমি আগেই জানতাম, রবিন স্যার বলেছিল নতুন যে আসছে উনি অনেক রাগী। আগে বলিসনি কেন? তোকে তো বলতে চেয়েছিলাম, তুই শুনিসনি। এর সাথে কাজ করব কিভাবে? এর তো রাগ দেখানো ছাড়া আর কিছুই করতে পারে না। কি আর হবে, বেশি করলে যা হয়। আমি তো ভেবেছিলাম। যা ভেবেছিলিস তার উল্টো। রবিন স্যারকে বলে আমার জায়গাটা অন্য কাউকে দিতে বল না। কেউ যাবে না, অফিসে ঢুকে যা দিল তাতে কেউই রাজি হবে না। হলে আমি শেষ। অফিসে কিছু কাজ দেখলাম, তারপর মৃতুকে ডেকে পাঠালাম, আর আমার জন্য কোথায় থাকার ব্যবস্থা হয়েছে সেখানে নিয়ে যেতে বললাম। মৃতু আমাকে সেখানে নিয়ে গেল। স্যার আপনি এখানেই থাকবেন, আর আপনার জন্য ইনি রান্না করবেন। আর কোনো প্রয়োজন হলে আমাকে কল করবেন, আমি পাশের কিছুটা দূরেই থাকি। আপনার নাম্বারটা তো দিয়ে যান। ও সরি, এই যে। মৃতু চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম, শপিং করতে গেলাম, আর সাথে তৃষাকে খুঁজছি। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম।
তারপর শাড়ি কেনার জন্য গেলাম। মিতু যখন আমার সাথে এসেছে তাহলে ওকে একটা গিফট দেওয়া দরকার। মিস মিতু, একটা শাড়ি পছন্দ করে দিন তো। কেন স্যার? কাউকে গিফট করব, কোনটা দিলে ভালো হবে? এটা দিলে ভালো হবে। ওকে চলুন। শাড়িটা কিনলাম। শপিং করা শেষে যখন বেরিয়ে যাচ্ছি তখন রিপা মানে মিতুর ভাবির সাথে দেখা। মিতু, শপিং শেষ? হ্যাঁ ভাবি। ইনি তোমার বস? হ্যাঁ স্যার, আমার ভাবি। আর বাকিদের তো চেনেনি। হ্যালো। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমারও। কাল জিসানের জন্মদিন, প্লিজ আসবেন। আমি? তুমি আসবে না আঙ্কেল? তুমি না এলে কিন্তু আমি কেক কাটবো না। ওকে, আসবো। পাকা বুড়ি, তোমার সাথে আর কেউ আসেনি? আম্মু এসেছে। তা কোথায়? একটু ওইদিকে গেছে, একটু দেরি করুন, এসে যাবে। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। দেখি বাবা ফোন দিয়েছে। অন্য একদিন পরিচয় হব, আজ আসি। আর মিতু, তাহলে আপনার পরিবারের সাথেই থাকুন। আর এটা আপনার জন্য। এটা তো কাউকে গিফট দিতে কিনেছিলেন। আপনার জন্যই কিনেছিলাম। আসি। আমি শাড়িটা দিয়ে চলে এলাম, তখন তিশা ওদের কাছে এলো। কি গিফট দিল রে ইসলাম? আমি তো ভেবেছিলাম স্যারের হয়তো তার গার্লফ্রেন্ডের জন্য কিনেছে, কিন্তু স্যারের মনে হয় গার্লফ্রেন্ড নেই। ইয়াহু! কি হয়েছে? মিতুর বস ওকে শাড়ি গিফট করেছে। এত দূর এগিয়ে গেছে? মা, ওই আঙ্কেলটাকে আমি এর আগে কোথায় দেখেছি? আজ সকালেই তো দেখেছিস। না, তার আগে। কোথায় দেখেছো মামনি? মনে পড়ছে না। আর একটু আগে এলে দেখা হতো। পরের দিন দেখা করবো নি। চলো শপিং শেষ করি। ওকে, চল। গাড়িতে উঠে ফোনটা ধরলাম। হ্যালো বাবা। কেমন আছিস? ভালো। নে ধর, তোর মায়ের সাথে কথা বল। কেমন আছিস? ভালো আছি মা। ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? হ্যাঁ মা, করছি। সাবধানে থাকিস। আচ্ছা মা, এখন রাখি। ফ্ল্যাটে ফিরে এলাম। সারাদিন প্রজেক্টের ফাইলগুলো দেখলাম। আর অন্যদিকে তিশারা শপিং করে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে যখন তিশা লিজাকে খাইয়ে দিচ্ছে, জানি মা, আমি না ওই আঙ্কেলটাকে আগে দেখেছি। কোথায় মামনি? তাই তো মনে পড়ছে না। এবার কিন্তু মার খাবে। সত্যি মা, আমি দেখেছি। দুষ্টু মেয়ে, সবসময় দুষ্টুমি নয়। লিজা অনেকবার বলল, কিন্তু তিশা শুনল না। কারণ লিজা সবসময় দুষ্টুমি করে, তাই এটাকে দুষ্টুমি হিসেবে নিচ্ছে। রাত অনেক হয়েছে। প্রতিদিনকার মতো আকাশ দেখছি আর তিশার কথা মনে করছি। সারাদিন ব্যস্ত থাকি যাতে তিশার কথা মনে না পড়ে, কিন্তু দিনের শেষে ঠিকই তিশার কথা মনে পড়ে। হাজার চাইলেও বলতে পারি না, কারণ ওকে যে ভীষণ ভালোবাসি। আর ওইদিকে তিশা লিজাকে ঘুম পাড়িয়ে বেলকনিতে বসে আছে আর সানির ছবিটা দেখছে আর মনে মনে ভাবছে, সানি কেমন আছো? হয়তো ভালো আছো। তোমাকে যে ভীষণ মিস করি। তোমার সাথে কাটানো দিনগুলো বারবার মনে পড়ে। আমি তোমার আর আমার ভালোবাসার ফসলকে খুব সামলে রেখেছি। জানো, ওনা ভীষণ দুষ্টু, ঠিক তোমার মতো, আর আমার মতো রাগী। কেন করেছিলে ওই কাজ? কেন আমাদের মাঝে মিশু এসেছিল? না আসলে যে আমরা একসাথে থাকতাম। মা, এটা কার ছবি? তিশা তাকিয়ে দেখে ওর পাশে লিজা। তুমি ঘুমাওনি মামনি? হ্যাঁ, ঘুমিয়েছিলাম। তোমাকে না পেয়ে এখানে এলাম। এসো, আমার বুকে এসো। মা, এই ছবিটা কার? তুমি প্রতিদিন এই ছবিটা দেখলে কেন কাঁদো বলবা না মা? তিশা আর আটকে রাখতে পারল না। লিজা অনেকবার জানতে চেয়েছে ছবিটা কার, কিন্তু তিশা বলে না। কিন্তু আজ আর পারল না। এটা তোমার বাবার ছবি। হ্যাঁ, নিয়ে যাব। কি করে নিয়ে যাব? তোর বাবা হয়তো আমাকে ভুলেই গেছে, আর তোর বাবা যে একটা রাজকুমারী আছে সেটা সে জানেই না। লিজা ছবিটা ভালোভাবে দেখছে। ছবিটা দেখে চিৎকার দিল। কি হয়েছে? বাবাকে না ওই আঙ্কেলটার মতো দেখতে, শুধু
ওই আঙ্কেলটা দাঁড়িয়ে আছে আর বাবার নেই। কোন আঙ্কেল? মিতু আন্টি স্যার। ও তাই? জিশানের জন্মদিনে আসবে, তখন তোমাকে দেখাবো। ওকে চল, আমরা এখন ঘুমাই। তিশা ভাবছে ওটা কি সানি? না না, সানি কি করে হবে? বলে তো মিশুর সাথে থাকবে, হয়তো কিছুটা ওর মতো দেখতে। তা কালই তো দেখা যাবে। কিন্তু লিজা যে বলল দাঁড়িয়ে আছে আর নেই, আমার কাছে যে ছবিটা আছে সেটাতে 5 বছর আগে। এখন সানি কেমন দেখতে হয়েছে তা তো জানি না। আমি তিশার সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন মিতু আমার দেওয়া শাড়িটা পরে অফিসে এলো। মিতুর বান্ধবী নেহা এভাবে মিতুকে দেখে অবাক হয়ে গেল, কারণ এর আগে কোনোদিন মিতুকে শাড়ি পরতে দেখেনি। নেহা যতদূর জানে মিতু শাড়ি পরতে পছন্দ করে না। হঠাৎ করে শাড়ি পরতে দেখে মনে প্রশ্ন জাগলো। কি রে, তুই হঠাৎ শাড়ি পরে? আগে বল শাড়িটা কেমন হয়েছে? অনেক সুন্দর, কিন্তু তুই তো শাড়ি পরিস না। আজ পরেছি তো। না, তাই বললাম। কাল তোকে শপিং মলে দেখলাম, কত ডাকলাম শুনলিই না। আর তোর সাথে একটা ছেলে ছিল। ও, স্যারের সাথে শপিং করতে গেছিলাম। কি? তুই না বলেছিলিস তোর জায়গায় অন্য একজনকে দিতে? তাহলে কাল তার সাথে শপিং করতে গেলি? স্যার এখানকার কিছুই ভালোভাবে চিনে না, তাই। চিনে না অন্য কিছু? আর কিছুই নয়। তোর মুখ দেখে তো মনে হচ্ছে না। তোকে আমি 10 বছর ধরে চিনি। তুই কেমন আচরণ করিস তা জানি, কিন্তু আজ অন্যরকম মনে হচ্ছে। সত্যি করে বলতো, কারো প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ পড়েছি, কিন্তু সে অনেক রাগী। কিন্তু সে অনেক ভালো। কে সে? আমাদের নতুন ম্যানেজার। মানে সানি স্যার? হ্যাঁ। স্যার যদি বিবাহিত হয়? যদি বিবাহিত হতো তাহলে সাথে করে ওনার বউকেও নিয়ে আসতো। যদি গার্লফ্রেন্ড থাকে? আমার মনে হয় না ওনার গার্লফ্রেন্ড থাকলে আমাকে এই শাড়িটা গিফট করতো। তার মানে এটা স্যার দিয়েছে? হ্যাঁ। হঠাৎ করে রবিনের আগমন। কে কি গিফট দিয়েছে? মিতুকে। আরে মিস মিতু, হঠাৎ করে আপনি শাড়ি পরে এসেছেন। এটা তো একজন গিফট দিয়েছে। আমি ডেস্কে গেলাম, স্যার এসে যদি দেখে গল্প করছি তাহলে রাগ করবেন। মিতু ওইখান থেকে চলে গেল। কে গিফট দিয়েছে? সানি স্যার। মানে? কাল মিতু সানি স্যারের সাথে শপিং করতে গিয়েছিল, তখন। কথাটা শুনে রবিনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, কারণ রবিন মিতুকে পছন্দ করে, কিন্তু আজও বলতে পারেনি। রবিন ভাবছে মিতুকে তার মনের কথা না বলার জন্য ওকে হারিয়ে ফেলবে না তো। তখন আমি অফিসে ঢুকলাম, দেখি নেহা আর রবিন দাঁড়িয়ে কথা বলছে। কি হচ্ছে এখানে? না স্যার, কিছু না। তাহলে যে যার কাজে যান। আর মিস মিতু, ফাইলগুলো নিয়ে কেবিনে আসুন। ওকে স্যার। মিতু ফাইলগুলো নিয়ে কেবিনে আসলো। কেবিনে আসার পর দেখলাম মিতু আমার দেওয়া শাড়িটা পরেছে। মিস মিতু, শাড়িটা আপনাকে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ। বাঙালি মেয়েদের শাড়িতেই বেশি সুন্দর লাগে। আপনার শাড়ি পছন্দ? তাহলে তো রোজই শাড়ি পরে আসবো। কিছু বলবেন? না, কিছু না। আমার মিতু প্রজেক্টের কাজগুলো নিয়ে কাজ করছি, আর বাইরে রবিন কেবিনের সামনে হাঁটাহাঁটি করছে, কারণ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে মিতু বের হচ্ছে না। রবিন ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। তখন মাথায় একটা বুদ্ধি এলো। রবিন কেবিনে এলো। কিছু বলবেন? আমি রবিনকে বললাম, স্যার প্রজেক্টের সাইট দেখতে যাবে না? ঠিক বলেছেন, আপনি অফিসটা দেখেন, আর মিস মিতু আমার সাথে চলুন। রবিনের চালে রবিনই ফেঁসে গেল। কোনো লাভ হলো না। ও ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব মিতুকে বলে দিতে হবে। আমি মিতুকে নিয়ে সাইড দেখতে গেলাম। গাড়িতে বসে আছি, সব গাড়ি থেমেছে, কারণ রেড লাইট চলছে। হঠাৎ তিশার মতো কাউকে দেখলাম, আর সাথে একটা বাচ্চা মেয়ে। আমি গাড়ি থেকে নামলাম। আপনি এখানে বসুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন স্যার? আরে বসুন, আমি আসছি। তিশা যেদিকে গেছে আমি সেদিকে গেলাম। কিছু দূর যেতে আমি তিশাকে দেখতে পেলাম। ওকে ডাক দেওয়ার আগেই ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। আমি শিওর হলাম তিশা এই শহরে আছে, আশেপাশে কোথাও আছে। আর সাথে একটা বাচ্চা মেয়ে দেখলাম, তার মানে ওটা আমাদের মেয়ে। ভিড়ের মধ্যে খুঁজলাম, কিন্তু পেলাম না। গাড়ির কাছে ফিরে এলাম। এত তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলেন? কাজ ছিল, চলুন সাইডে। ওকে। মিতুর সাথে গিয়ে কাজগুলো শেষ করে
অফিসে ফিরে গেলাম। কিছুতেই মন বসাতে পারছি না। তৃষাকে যে জায়গায় দেখলাম সেখানে কি ও থাকে? ওখানে গেলে কি ওকে পাওয়া যাবে? তৃষা যেহেতু এখানে আসে সেহেতু নিশ্চয়ই কোনো চাকরি করে। কিসের চাকরি করে এটা জানতে পারলে ভালো হতো। এখন ভাবছি তৃষাকে দেখতে পেয়েছি, এটা বাড়িতে জানাবো নাকি একেবারে পেলেই জানাবো। স্যার বাসায় যাবেন না? ভাবনা থেকে বেরিয়ে এলাম, দেখি মৃদু। হ্যাঁ যাব। আপনার মনে আছে তো আজ যে আপনাকে আমাদের বাসায় ইনভাইট করেছিলাম? ভাইয়া ভাবি অনেক করে বলেছে আপনাকে নিয়ে যেতে। ওকে, আপনি যান, আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে তারপর আসব। ওকে ওকে। আমি অফিস থেকে আগে শপিং করতে গেলাম, কারণ জিসানকে কিছু দিতে হবে। সাথে লিজার জন্য কিনলাম। লিজাকে কেমন যেন আপন মনে হয় ওর প্রতি এক অদৃশ্য মায়া আছে। আমার মেয়েটাও হয়তো ওই রকম হয়েছে, কিন্তু আজ তো ওর মুখ দেখতে পেলাম না। কিন্তু খুব তাড়াতাড়ি ওদের খুঁজে বের করব। বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম। রেডি হয়ে যখন বের হব, দরজার সামনে দেখি মৃদু দাঁড়িয়ে আছে। আরে আপনি এখানে? আপনাদের বাসায় যাচ্ছিলাম। আপনাকে নিতে এলাম। ভালো করেছেন। আসলে ওইখানে একা যেতে কেমন যেন লাগছিল। চলুন তাহলে। মৃদুর সাথে ওর বাসায় গেলাম। সেখানে গিয়ে দেখি সুন্দর করে সাজানো হয়েছে, বেশি লোকজন নেই। মৃদু ওর ভাইয়া ভাবির সাথে পরিচয় করে দিল। জিসানকে ওর গিফটটা দিলাম। এখন খুঁজছি ওই পাকা বুড়িকে। তখন দেখি রাজকুমারীর মতো সেজে গুটি গুটি পায়ে লিজা আসে। হ্যালো পাকা বুড়ি। আমি বুড়ি নই, আমি লিজা। এটা তোমার? এটা আমি কেন নিব? নিলে কি হবে? মা, কেউ কিছু দিলে নিতে না। কোথায় তোমার মা? এই এখানে আসুন, পরিচয় করিয়ে দিই। মিতু, একটু ডেকে নিয়ে আয় তো। মিতু ডাকতে গেল। যখন মিতু এসেছে, সাথে যে আছে তাকে দেখে হাত পা জমে গেল, কারণ ওটা তৃষা। আমাকেও দেখেনি। তৃষা, এই হলো মিতুর বস। তৃষা আমাকে দেখে অনেকটা চমকে গেল। তখন আমাকে দেখে তৃষা যখন চলে যাবে, তখন আমি হাতটা ধরি। ওর হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যায়। হঠাৎ করে তৃষার হাত ধরাতে সবাই অবাক হয়ে যায়। আমি ওই দিকে খেয়াল না দিয়েই আমি তৃষার পিছনে গেলাম। তৃষা দাঁড়াও, আমার কথাটা শোনো। আমার কোনো কথা না শুনে তৃষা ওর ফ্ল্যাটে গিয়ে দরজা লাগিয়ে দিল। তৃষা প্লিজ দরজা খোলো, আমার কথাটা শোনো। না, আমি কোনো কথা শুনবো না। তৃষার গলা শুনে বোঝা যাচ্ছে ও কাছে। প্লিজ একবার শোনো, সেদিন যা হয়েছিল তাতে আমার কোনো দোষ ছিল না। আমি কোনো কথা শুনতে চাই না। অনেক চেষ্টার পরেও হলো না। আমি আবার মৃতদের ফ্ল্যাটে ফিরে এলাম। সবাই আমার দিকে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে। আমি লিজার কাছে গেলাম। সেখানে হাঁটু গেড়ে বসে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। সবাই এতে আরও অবাক হলো। তুমি কাছে কেন আঙ্কেল? ফিরে পাবার আনন্দে। আমার রাজকুমারী তার মাকে, আর আমি তোমার বাবা। সত্যি? তোমায় জানো একদম ছবির মতো দেখতে, যেটা মার কাছে আছে। তুমি দেখেছো? মা তোমার ছবি দেখেই বলছে এটা তোমার বাবা, কিন্তু এখানে তো দাড়ি নেই। পাকা বড়ি, তখন তো আমার দাড়ি ছিল না। ওকে ছাড়ুন। পিছনে তাকিয়ে দেখি তৃষা। তৃষা তুমি এসেছো? আমি আমার মেয়েকে নিতে এসেছি। ও আমারও মেয়ে। না, লিজা শুধু আমার মেয়ে। প্লিজ তৃষা, আমার কথাটা শোনো। না, কিছু শুনতে চাই না। লিজা তৃষাকে নিয়ে গেল। মা, এটা কি আমার বাবাই? তৃষা এটা অস্বীকার করিও না প্লিজ। হ্যাঁ সত্যি? লিজা এসে আমার কোলে উঠল। বাবাই, আমাকে ছেড়ে আর যাবে না তো? না মামনি। লিজা চল। না, আমি বাবাইয়ের সাথে থাকবো। তুমি বাবাই চাও নাকি আমাকে? লিজা কি যেন ভাবলো, তারপর আমার কানে কানে বলল, বাবাই, মা রেগে আছে, কারোর কথা শুনবে না। আমি এখন যাই, তুমি কোথাও যাবে না, কিন্তু আমি আবার আসবো। এটা বলে তৃষার সাথে চলে গেল। তৃষাকে দেখে বুঝলাম অনেক রেগে আছে। এখন কিছু করা যাবে না, কারণ ও রেগে থাকলে যে কোনো কিছু করতে পারে। যা করার কাল থেকেই করতে হবে। যা রাগ করেছে তাতে রাগ ভাঙাতে অনেক সময় লেগে যাবে। আমি এতক্ষণ খেয়াল করিনি যে আশেপাশে লোকজন আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এতক্ষণ যা হলো হয়তো কেউ বুঝতে পারেনি। তাহলে আপনিই সেই
যে তিশাকে ধোকা দিয়েছেন? আমি তিশাকে ধোকা দেইনি, আমাকে মিথ্যা জালে ফাঁসানো হয়েছিল। মানে? সব বলবো, কিন্তু এখন নয়, আগে অনুষ্ঠান শেষ হোক। অনুষ্ঠান শেষ হলে বাইরের লোকেরা চলে গেল। মৃত্যুর পরিবারের সবাই জানার আগ্রহ নিয়ে বসে আছে। এখন বলেন। তারপর যা হয়েছিল তাই বললাম। তাহলে এইসব হয়েছিল? হ্যাঁ। তাহলে তিশাকে বলেননি কেন? সব ভুল ভাঙানোর জন্যই তো তার বাড়ি গিয়েছিলাম, পাইনি। আমি আসার আগে রাগ করে আমার বাড়ি থেকে চলে এসেছিল, কিন্তু নিজের বাড়ি থেকে কেন চলে এসেছিল তার উত্তর আজও পাইনি। তিশা আমাকে বলেনি, শুধু আপনার সাথে যা হয়েছিল তাই বলেছে। যা হবার তা হয়েছে, এখন যখন ওকে ফিরে পেয়েছি আর হারাতে চাই না। এবার আপনাদের সাহায্য লাগবে। কি সাহায্য? তিশার রাগ ভাঙানোর জন্য। ওকে, আমি করব, কিন্তু ও যেন জানতে না পারে আমি আপনাকে সাহায্য করেছি। ওকে, আজ আমি আসি, কাল আসবো, আর কাল থেকে শুরু হবে। কাল সকাল 7টার আগে আসবেন, কেন? না হলে ওকে পাবেন না। আসলে ও একটা স্কুলের টিচার তো। ওকে, আমি চলে এলাম। বাসায় আসার পর, হ্যালো বাবা, তিশাকে পেয়ে গেছি। কি? হ্যাঁ। কোথায়? এই সিলেটে। তুমি তাড়াতাড়ি চাচাকে জানাও। হ্যাঁ, জানাচ্ছি। আর আমরা পরশু আসছি। আর একটা কথা। কি? যখন বাড়ি চলে এসেছিল তখনও প্রেগনেন্ট ছিল। হ্যাঁ তো। তুমি দাদা হয়েছ। আমার একটা ছোট রাজকুমারী আছে। কি? আমরা খুব তাড়াতাড়ি আসছি আমাদের নাতনির জন্য। জানো বাবা, ও না ভীষণ দুষ্ট। তোমরা তাড়াতাড়ি চলে আসো। ফোনটা কেটে দিলাম। আজ আমি ভীষণ খুশি। 5 বছর পর তিশাকে খুঁজে পেলাম, কিন্তু তিশা ভীষণ রেগে আছে। আর রাগ ভাঙাবই। আর আমার সাথে ফিরিয়ে নিয়ে যাব, সাথে আমার রাজকুমারীকেও। তখন আমার চাচা ফোন। সানি, তোর বাবা বলল তিশাকে খুঁজে পেয়েছস? হ্যাঁ। আর আমি নাকি নানা হয়েছি? হ্যাঁ। কথাটা শোনার পর চাচা কেঁদে দিল, কারণ এত বছর পর মেয়েকে খুঁজে পেয়েছে। এতে যে কোনো বাবাই কেঁদে দিবে, যেমনটা আমি কেঁদেছিলাম যখন জানতে পারলাম লিজা আমার মেয়ে। আমি কালই আসছি। হ্যাঁ, এসে পড়ো। কাল থেকে শুরু হবে নতুন মিশন, তিশার রাগ ভাঙানোর। এখানে এসে তিশাকে খুঁজে পেয়েছি। সকাল 6টায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তিশার ওখানে চলে গেলাম, কারণ ওর রাগ ভাঙাতে হবে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। আপনি এখানে কেন এসেছেন? চুম্বকের আকর্ষণে। মানে? তুমি হলে চুম্বক আর আমি লোহা। তুমি আমাকে মনে মনে ডাকলে আমি চলে এলাম। আমি আপনাকে ডাকিনি। সত্যি তো? হ্যাঁ। তাহলে তোমার মনকে জিজ্ঞাসা করো, দেখো সে কি বলে। সরো, ভিতরে যেতে দাও। তিশাকে সরিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি আমার রাজকুমারীটা বসে বসে খেলা করছে। আমাকে দেখে ছুটে আসলো। বাবাই, তুমি এসেছো? হ্যাঁ মামনি। জানো, তোমাকে না অনেক মিস করেছি। আমার রাজকুমারী আমাকে মিস করেছে? হ্যাঁ, জানো বাবাই, মা না তোমার তোমার ছবি। লিজা, রুমে যাও। কেন? যাও বলছি। থাক না এখানে। আর আপনি এখান থেকে প্লিজ যান। কি আর করার। লিজাকে তিশা নিয়ে রুমে গেল। তিশাকে সব কিছু বলতে হবে, কিন্তু হঠাৎ কল আসলো। অফিসে একটা সমস্যা হয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। তাই তিশাকে কিছু না বলেই চলে গেলাম। তিশা এসে দেখে আমি চলে গেছি, এতে আরও রেগে গেল। না বলেই চলে গেলে? চলে যেতে বলেছি বলেই কি চলে যেতে হবে? কেন জোর করলে না? তোমার তো অধিকার আছে। অফিসে মিতু মন খারাপ করে বসে আছে। নেহা সেটা দেখে মিতুর কাছে আসলো। কি রে মিতু, কি হয়েছে? সবকিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। মানে? স্যার বিবাহিত, আর একটা মেয়েও আছে। তুই কিভাবে জানলি? স্যার আসলে তিশা আপুর স্বামী। এতদিন ওনাদের মধ্যে সমস্যা হয়েছিল, তাই দূরে ছিলেন। মানে তুই প্রেমের আগে ছ্যাঁকা খেলি? তখন আমি অফিসে পৌঁছাই। কি হচ্ছে এইসব? আসলে স্যার। যান, কাজ করুন। আর মিস মিতু, ফাইলগুলো কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। নিয়ে আসুন তাড়াতাড়ি। আমি কেবিনে গেলাম। বসে তিশাকে নিয়ে ভাবছি কী করে রাগ ভাঙানো যায়। মিতু ফাইলগুলো নিয়ে এলো। আমি চেক আপ করলাম। করার পর
যখন মিতু চলে যাচ্ছিল তখন মিতু বলুন। তিশার স্কুলের ঠিকানাটা দিতে পারবে? সরি, তুমি করে বলে ফেললাম। আপনি তুমি করে বলতে পারেন, সমস্যা নেই। আর আমি ঠিকানা দিচ্ছি। ধন্যবাদ। তুমি রবিনকে বলো অফিসের দিকটা দেখতে। ওকে স্যার। মিতুর কাছে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাটা চিনতে অসুবিধা হলো না। এই রাস্তায় আগেরবার তিশাকে দেখেছিলাম। আমি স্কুলের ভিতরে গেলাম, গিয়ে দেখি তিশা একটা ক্লাসে ক্লাস নিচ্ছে আর লেজা ওই ক্লাসের বাইরে খেলছে। আমাকে দেখে দৌড়ে এলো। বাবাই তুমি এখানে? আমার রাজকুমারীকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। এই নাও তোমার চকলেট। তুমি জানো চকোলেট আমার পছন্দ। আমার মামনির পছন্দ আমি জানবো না তো কে জানবে? জানো তোমার মারও চকলেট পছন্দ। তাই? মামনি, চলো তোমার মার সাথে দেখা করে আসি। যেও না, মা অনেক রেগে আছে। ওই দেখা মা ওদের শাস্তি দিচ্ছে, মানে মা রেগে আছে। সত্যি রেগে আছে, কারণ ওর ক্লাসের কয়েকজনকে দাঁড় করিয়ে রেখেছে। তাই ওখানে না গিয়ে হেডমাস্টারের ওখানে গেলাম। ওখানে গিয়ে আমার পরিচয় দিলাম, তারপর তিশাকে ডেকে দিতে বললাম। শুধু নাম বলতে নিষেধ করলাম, কারণ নাম বললে ও আসবে না। আমি ওয়েটিং রুমে বসে আছি। কিছুক্ষণ পর তিশা এলো। তিশা আমাকে দেখেনি, কারণ আমি অন্যদিকে ঘুরে আছি। হ্যালো, আমি ঘুরলাম। তুমি হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। এখানে কেন এসেছো? তিশা, একটু আগে তুমি করে বললে, আর এখন আপনি। আমার ইচ্ছে হয়েছে তাই বলছি। ওসব কথা বাদ দাও, আর আমার কথাটা শোনো। কি শুনবো? সেদিন যা হয়েছিল সব মিথ্যে ছিল। কি মিথ্যা সেদিন যা হয়েছিল? হ্যাঁ, সব মিথ্যে ছিল। তাই এখানে কি করতে এসেছো? তোমাকে ফিরে নিয়ে যেতে। আমি ফিরে যাব না। তিশা, সেদিন যা হয়েছিল তুমি জানো না। সব কিছু হয়েছিল আমাদের আলাদা করার জন্য। আমি আর কিছুই শুনতে চাই না। প্লিজ একবার শোনো। না, আমি কিচ্ছু শুনবো না। আর যদি বেশি করেন তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। ওকে, ওটা বাদ দাও। তুমি তো বলেছিলে যদি কখনো তোমার প্রয়োজন হয় তোমাকে ডাকতে। আজ তোমাকে আমার দরকার। আপনি যাবেন নাকি আমি সিকিউরিটি রাখবো? কাউকে ডাকতে হবে না, আমি যাচ্ছি। আর এখন আমার কথা শোনো না, একদিন এটার জন্য আফসোস করবে। যা হয়েছিল সব মিথ্যে ছিল। আসি। আমি চলে এলাম। তিশাকে কিছুই বোঝাতে পারছি না, অনেক অভিমান করে আছে। কি করে ওর অভিমান ভাঙাবো তাই ভাবছি। আজ তো চাচুর আসার কথা। আজ কিছু ভালো লাগছে না, অফিসে যাব না। তাই গাড়ি নিয়ে বাসার জন্য বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে বাসায় ফিরছিলাম, তখন ফোন এলো। দেখি চাচু ফোন করেছে। হ্যালো চাচু, তোমার সাথে আর কে এসেছে? তো চাচিও এসেছে। ও, তোমরা ওয়েট করো, আমি আসছি। চাচা চাচিকে আনার জন্য স্টেশনে গেলাম। চাচি এখন তার ভুল বুঝতে পেরেছে, এজন্য রোজ কাঁদে। কিন্তু সেটা 5 বছর আগে বুঝতে পারলে এতগুলো সময় হারিয়ে যেত না। আমি গিয়ে পৌঁছালাম। চাচু, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? এতদিন ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি, কারণ তিশাকে পেয়ে গেছি। চাচা চাচির দিকে রাগীভাবে তাকালো। চাচা আজও চাচিকে ক্ষমা করে নেই। চাচু, চলো গাড়িতে সব বলি। গাড়ি চলতে থাকলো। তিশার সাথে সব ঠিক হয়ে গেছে? না চাচু, ও এখন অভিমান করে আছে। তুই সব কিছু বলেছিস? না, বলতে পারিনি। তুমি তো ওকে জানো, যখন রাগ করে তখন কারো কথাই শোনে না। তা ঠিক। আর আমার নাতনি কই? ওর সাথে বিকালে দেখা করব। এখন নয় কোনো। তোমার মেয়ে আমাকে বেশিক্ষণ দেখা করতে দেয় না। তোমাদের দেবে কিনা জানি না। একদম ঠিক বলেছিস। চাচা চাচিকে নিয়ে বাসায় এলাম। বাসায় ফিরে চাচা চাচিকে ফ্রেশ হতে বলে আমি খাবারের ব্যবস্থা করলাম। সবাই একসাথে খাবার খেলাম। এখন চাচা চাচিকে লেজার সাথে দেখা করাতে হবে, কিন্তু কীভাবে করাবো তাই ভেবে পাচ্ছি না। পরে মিতুর কথা মনে হলো, একমাত্র ওই পারে লিজাকে নিয়ে আসতে। তাই ওকে ফোন দিলাম। হ্যালো স্যার। তুমি এখন কোথায়? অফিসে। আজ তোমার ছুটি, শুধু একটা কাজ করতে হবে। কিন্তু অনেক কাজ আছে যে। সেটা অন্যজনকে করতে বলো, আর বলো আমি করতে বলেছি। আচ্ছা স্যার, কাজটা কি? তুমি বাসায় ফিরে লিজাকে নিয়ে আমার বাসায় এসো। কেন স্যার?
লিজার নানা নানি ওকে দেখবে। ও কি করে নিয়ে আসবো? তিশা আপু কি নিয়ে আসতে দেবে? তুমি বলবে জিসান আর লিজাকে নিয়ে ঘুরতে বের হবে, তাই বলে এখানে নিয়ে আসবো। ওকে স্যার। চাচা চাচির সাথে লিজার দেখা করাতে পারলে ভালো হবে, আরও ভালো হবে যখন তিশার সাথে দেখা করাতে পারবো। বিকালে দিকে লিজাকে নিয়ে আসবো। বিকালে বসে চাচুর সাথে গল্প করছিলাম, তখন কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি লিজাকে নিয়ে এসেছে। লিজা এসে কোলে ওঠে। বাবাই, তুমি কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন আমার মামনি এসেছে, এখন ভালো আছি। আচ্ছা, এরা কে? এরা তোমার নানা নানি। লিজা ওর নানা নানির কাছে গেল। লিজাকে পেয়ে ওনারা ভীষণ খুশি। আমি মৃত্যুর সাথেও পরিচয় করিয়ে দিলাম। ওরা গল্প করতে ব্যস্ত। আর চাচাকে বেশি খুশি দেখতে পাচ্ছি। লিজাকে পেয়ে অনেক খুশি। কিছু সময় থাকার পর মৃত্যু লিজাকে নিয়ে চলে গেল। লিজা যেতে যাচ্ছিল না, কিন্তু যতদিন তিশার অভিমান ভাঙাতে না পারি, লিজাকে বলে দিয়েছি ওর মাকে না বলতে, যে ও আমার কাছে এসেছিল। রাতে সবাই একসাথে খেলাম। কাল মা বাবা আসবে, তাদের নিয়ে যেতে হবে, তাদের নিতে যেতে হবে। তিশা লিজাকে ঘুম পাড়াচ্ছে। আচ্ছা মা, তুমি বাবাইয়ের উপর কেন রাগ করে আছো? তোমার বাবাই আমাকে কষ্ট দিয়েছিল আর সরি বলেনি, তাই। যদি বাবাই সরি বলে তাহলে মাফ করে দিবে, তাহলে আমরা একসাথে থাকতে পারবো। হ্যাঁ মা, আমার যেমন বাবাই আছে তোমারও বাবাই আছে না? হ্যাঁ আছে। তাহলে কোথায়? আমাকে নিয়ে যাবে? হ্যাঁ যাব। তোমার বাবা মা আমার কি হয়? তোমার নানা নানি। ভীষণের মতো? হ্যাঁ। আচ্ছা এখন ঘুমাও, কাল তো তাড়াতাড়ি উঠতে হবে। বলতে গিয়ে থেমে গেল, কারণ আমি রেজাকে মানা করেছি বলতে যে কালোর দাদু দাদিরা আসবে। কাল কি? ঘুমাও তো মা। আই দুষ্টু, সবসময় দুষ্টুমি। পরের দিন মা বাবা এসে পড়েছে, তাই বাবা মাকে আনার জন্য গেলাম। গিয়ে দেখি বাবা মা এসে পৌঁছে গেছে। কেমন আছিস? অনেক ভালো। তিশা কোথায়? মা, তুমি তো তোমার বৌমাকে জানোই, কারো কথা শোনে না। এখন কিছু ঠিক হয়নি। না বাবা, আমরা এসে গেছি, সব ঠিক করে দেব। তোমাদের কথা শুনবে, আমার কথা তো শুনতেই চায় না। চল এখনই। না বাবা, ও তো এখন স্কুলে আছে। স্কুল কোন? তিশা এখানেই চাকরি করে। আগে বাসা চলো, ফ্রেশ হয়ে নাও, তারপর যা করার করো। হ্যাঁ চল। বাবা মাকে নিয়ে বাসা চলে এলাম। সবাই একসাথে বসে গল্প করছে। আজই যাবে সবাই তিশার ওখানে, তিশাকে সব সত্যি কথা বলতে। আর আমি জানি তিশা বাবা মা কারো কথা অমান্য করবে না। তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগের মতো। সন্ধ্যায় সবাইকে নিয়ে তিশার ওখানে যাচ্ছি। ওখানে পৌঁছানোর পর সবাইকে ভিতরে যেতে বললাম। আমি গেলাম না, বাবা বারবার যেতে বলল, কিন্তু সাহস হলো না। এখন শুধু অপেক্ষা, কি হয় জানা নেই কি হবে, কিন্তু যা হবে তা ভালোর জন্যই হবে। অনেকক্ষণ ধরে বসে আছি, ভেতরে কী চলছে কিছু জানতে পারছি না। কিছুক্ষণ পরে বাবার ফোন এলো, ফোনটা ধরলাম। হ্যালো বাবা। হ্যাঁ উপরে আয়। তিশাকে সব কিছু বলেছ? তুই আগে উপরে আয়, তারপর বোঝাচ্ছি। কোনো সমস্যা হয়েছে? আসলে বুঝতে পারবি। বুকে অসীম সাহস নিয়ে যাচ্ছি, তবুও ভয় হচ্ছে। অবশেষে সব বাধা দূর করে পৌঁছালাম। ভিতরে গিয়ে দেখি সবাই বসে আছে। তিশা কিছুটা কাঁদছে, হয়তো সবাইকে ফিরে পাওয়ার জন্য, না অন্য কারণ আমার জানা নেই। আমি যেতেই নেই, তোর অপরাধী তোর সামনে, তুই বিচার কর। তিশা আমার দিকে এগিয়ে আসে। আমারও ভয় করছে, মনে মনে বলছি, মা কার কাছে তোমার এই ছোট ছেলেকে ছেড়ে দিলে? আমার 12টা বাজিয়ে দেবে। এখন তিশার চোখ দেখে মনে হলো অনেক রেগে আছে। চোখ দিয়ে অগ্নিগিরির লাভা বের হচ্ছে, যা আমাকে পুড়িয়ে দেবে। তিশা এসে আমার হাতটা ধরলো, টানতে টানতে বেডরুমে নিয়ে গেল। আসার সময় দেখলাম আমার রাজকুমারীটা নানা নানি দাদা দাদিকে পেয়ে ভীষণ খুশি, কিন্তু আমার কি হবে তাই ভাবছি। তিশা বেডরুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে আমার কাছে এসেই থাপ্পড় দিল। মারলে কেন? আগে বলিসনি কেন? কি বলিনি? যা ছিল সব মিথ্যে ছিল। তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শোনোনি। আজ থেকে শুনবো। 5 বছর আগে শুনলে এত কষ্ট পেতে হতো না।
সেদিন যা পরিস্থিতি ছিল। তোমার ভালোবাসায় বিশ্বাস ছিল না? ছিল তো। তাহলে অবিশ্বাস করেছিলে কেন? সেদিন যা হয়েছিল এতে মাথা ঠিক ছিল না। তুমি তো বলতেই পারতে। বলার সুযোগ দিয়েছিলে? তার আগে কোথায় চলে গেলে খুঁজেই পেলাম না। এতক্ষণ জোরে ছিল, কিন্তু আমাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো। আমি গিয়ে ওর পাশে বসলাম, ওর হাতটা ধরলাম। সেই দিন না হয় আমার ওপর রাগ করে আমার বাড়ি ছেড়ে চলে এসেছিলে, কিন্তু তোমার বাড়ি থেকে কেন চলে এসেছিলে? তিশা হাতটা আরও শক্ত করে ধরে বলতে শুরু করলো, সেই দিন কেন ওর বাবার বাড়ি ছেড়ে চলে এসেছিল। সেদিন যখন আমি বাড়ি চলে আসি, তখন বাড়ির ভেতরে ঢোকার জন্য দরজার কাছে এলাম। তখন দেখি দরজা খোলা। আমি ভিতরে ঢুকে যাই। তখন মার গলার সাথে আরেকটা গলা শুনতে পাই। সেটাকে দেখার জন্য কিছুটা এগিয়ে যাই। গিয়ে দেখি সোফায় মা বসে আছে আর সাথে মিশু। ধন্যবাদ আন্টি, আপনি যদি সাহায্য না করতেন তাহলে সানিকে আমি নিজের করে পেতাম না। ধন্যবাদ তো তোমাকে দেওয়া দরকার। তুমি যদি সানিকে নিজের জালে না ফাঁসাতে তাহলে এসব হতো না, আর আমার মেয়ের জীবন থেকে ওকে সরাতে পারতাম না। আমি চেয়েছিলাম আমার মেয়ের বিয়ে আমার বান্ধবীর ছেলের সাথে দিতে, কিন্তু তিশার বাবা তার ভাইপোর সাথে বিয়ে দিয়ে দিল। আজ আসি তাহলে। হ্যাঁ। যখন জানতে পারলাম মা মিশুকে সাহায্য করেছে, আর সহ্য করতে পারিনি, তাই আমি বাড়ি ছেড়ে চলে আসি। ফিরে এলো বর্তমানে। আমি বুঝতে পারিনি মিশুর দেখানো রিপোর্টটা মিথ্যে ছিল। মিশু বলেছিল ওর পেটে তোমার সন্তান। ও বলল, আর তুমি বিশ্বাস করে নিলে? আমি তোমাকে কথা দিয়েছিলাম, কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, সেটা ভুলে গেলে? আমি বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, তোমাকে ক্ষমা করব না, তোমার জন্য অনেক কষ্ট পেয়েছি। আমি উঠে চলে যাচ্ছিলাম, তখন ও আমার হাতটা ধরলো আর আমাকে জড়িয়ে ধরলো। এই 5 বছর আমিও অনেক কষ্ট পেয়েছি, আর পেতে চাই না। আর কষ্ট পেলে আমি যে মরে যাব। এই পাগলি, তোমার কিছু হলে আমিও যে বাঁচবো না। আমিও জড়িয়ে ধরলাম। এখন বাইরে চলো, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ চলো। আমরা বাইরে এলাম, দেখি বাবা মা চাচা চাচি আমাদের জন্য বসে আছে। আমরা যেতেই, তাহলে মান অভিমান সব ঠিক হলো? দুজনে কেঁদে চোখ একদম লাল করে ফেলেছে। তোদের এ মান অভিমানের জন্য আমাদেরও কষ্ট পেতে হয়েছে। সরি বাবা। আজ থেকে আমরা আবার আগের মতো থাকবো, আর পরশু ফিরে যাব। বাবা যাওয়া সম্ভব নয়। কেন? সমস্যা কোথায়? আসলে আমি যে কাজের জন্য এসেছিলাম সেটা শেষ করতে আরও কয়েকদিন সময় লাগবে, আর তিশারও স্কুল আছে, এখান থেকে বদলি হতে সময় লাগবে। হ্যাঁ মা, কিন্তু আমি ভাবছি চাকরিটা ছেড়ে দেব। কেন? এতদিন তুমি ছিলে না, নিজের চলার জন্য চাকরি করতাম, কিন্তু এখন তুমি আছো। তুমি চাকরি করো, তাহলে আমি করব কেন? তাহলে তুমি কি করবে? সংসারের কাজ করব, তোমাকে ঘুম থেকে তুলে অফিসে পাঠাবো, আর সারাদিন মার সাথে আড্ডা দিব। ঠিক বলেছিস, অনেকদিন ধরে শাশুড়ি বৌমা মিলে আড্ডা দেই না, এখন থেকে রোজ দিব। যাক, স্কুলের ছোট ছোট বাচ্চাগুলো তোমার পানিশমেন্ট থেকে বেঁচে যাবে। কি বলতে চাও তুমি? তুমি যেভাবে তোমার শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখো সেটা থেকে বেঁচে যাবে। তোমাকে আমি এত সময় পরে এক হয়ে আবার ঝগড়া, এখন বন্ধ কর সব। মা বললো বলে ছেড়ে দিলাম। আমরা সবাই কথা বলছিলাম, কিন্তু চাচি চুপ করে বসেছিল। হয়তো চাচির সাথে তিশা এখনও কথা বলেনি, হয়তো এখনও রাগ করে আছে, কিন্তু আমি সব ঠিক করে দিব। মা মেয়েকে আবার মিলিয়ে দেব। তিশা এখনও ওর মার ওপরে রেগে আছে, এই জন্য রাগ করে আছে। চাচির কোনো কথা বলছে না, সব কিছু করতে হবে। তিশাকে এটা বোঝাতে হবে চাচি ওনার ভুল বুঝতে পেরেছে, এর জন্য তিনি অনুতপ্ত। কি হলো, কোথায় হারিয়ে গেলে? তিশা কথায় ঘোর কাটল। হ্যাঁ সানি শোন, তুই হোটেল থেকে খাবারের অর্ডার কর, আমরা সবাই আজ একসাথে খাবো। ঠিক বলেছ, অনেকদিন ধরে সবাই একসাথে খায় না। তাহলে যা, সবার জন্য খাবার নিয়ে আয়। ওকে, আমি নিয়ে আসছি। বাবা, আমার জন্য অনেকগুলো চকোলেট আনবে। আচ্ছা মামনি, অনেকগুলো নিয়ে আসবো। আমি সবার জন্য খাবার আনতে গেলাম, সবার পছন্দের খাবার নিয়ে ফিরছি। তখন মনে হলো লিজার চকলেট নেওয়া হয়নি, সাথে তিশার জন্য নিব, কারণ লিজার মতো তিশাও পছন্দ করে। মামি একরকম হয়েছে, তাই চকলেট নেওয়ার জন্য একটা দোকানে গেলাম। সেখানে গিয়ে দেখি রবিনও আছে। আমাকে দেখে, আরে স্যার, আপনি এত রাতে এখানে?
বেশি রাত হয়নি, মাত্র 10টা বাজে। এখানে এসেছিলাম বাড়ির সবার জন্য খাবার নিতে। আমি দোকানদারকে চকলেট দিতে বললাম। সেটা দেখে রবিন জানতে চাইল। স্যার, চকলেট কার জন্য? হুম। আমার মেয়ের জন্য। আপনার মেয়ে আছে? হ্যাঁ। আগে তো বলেনি, তার মানে আপনি বিবাহিত? রবিন, কেমন প্রশ্ন করো? বিবাহিত বলেই তো মেয়ে আছে। যাক, ভালো হলো। মিতুকে এবার মনের কথা বলতে পারবো। স্যার, আপনার মেয়ের বয়স কত? প্রায় 4 বছর। তার মানে আপনি অনেক আগে বিয়ে করেছেন? যখন অনার্স 2য় বছর ছিলাম তখন। এত আগে? আজ আসে, বাকিটা না হয় পরেই বলবো। আমি চলে এলাম। রবিন যখন জানতে পেরেছে আমি বিবাহিত তখন খুশি হয়েছে। কারণটা আমি বুঝতে পেরেছি রবিন মিতুকে পছন্দ করে। কারণ মিতু যতক্ষণ আমার কেবিনে থাকে রবিন বাইরে বারবার ঘোরাঘুরি করে, যতক্ষণ না মিতু বের হয়। খাবার নিয়ে পৌঁছে গেলাম। গিয়ে কলিং বেল বাজাতেই তিশা দরজা খুলে দিল। এত দেরি করলে যে? চকলেট আনতে দেরি হয়ে গেছে। খাবারগুলো নিয়ে ভিতরে গেলাম। বাবাই, আমার চকলেট। এই নাও। এত চকলেট, কিন্তু এত চকলেট খেলে মা বকবে না? আমি তো আছি, আর আমি তোমার মাকে ঘুষ দেব, তাহলে তোমার কিছু বলবে না। কি দিবে? তোমার মাও চকলেট পছন্দ করে, তাই চকলেট দিলে মা কিছু বলবে না। বাবা মেয়ে কি কথা বলো এত ফিসফিস করে? না, কিছু না তো মা। বলেই দৌড়ে চলে গেল। আমি তিশার হাতে ওর জন্য আনা চকলেটগুলো দিলাম। মনে রাখার জন্য ধন্যবাদ। আমার ধন্যবাদে তো হবে না, চকলেটের বদলে আমাকে অন্য কিছু দিতে হবে। কি? যা আগে রোজ সকালে একটা করে দিতে। তুমি না, চলো সবাই বসে আছে। সবাই একসাথে খেলাম। খাওয়ার পর সবাই খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়া দরকার। কিন্তু তিশার ফ্ল্যাটে বেডরুম মাত্র 2টো, তাই বাবা মা আর চাচা চাচি আমার ফ্ল্যাটে চলে গেল। আজ অনেক সময় পর আমরা একসাথে হয়েছি। লিজা ঘুমিয়ে গেছে, ওকে বিছানায় শুয়ে আমরা বেলকনিতে বসে আছি বললে ভুল হবে। বেলকনিতে থাকা বসার জন্য যে জায়গাটা, সেটাতে আরামে ঘুমানো যাবে, তাই আমি কিছুটা শুয়ে আছি, আর তিশা আমার বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে। আমরা গল্প করছি। তুমি চাচিকে এখনো মাফ করতে পারোনি? যা হয়েছিল সব তো মার জন্যই হয়েছিল। যা হয়েছে সব আমাদের ভাগ্য ছিল। চাচি ওনার কাছে অনুতপ্ত। তুমি চলে আসার পর উনি অনেক কেঁদেছে। প্লিজ ওনাকে মাফ করে দাও। ওকে, ভাববো। ভাবলে হবে না। তুমি খেয়াল করেছো এখানে আসার পর চাচি একটা কথা বলেনি? তুমি কাল সকালে ওনার সাথে কথা বলবে। ওকে। আচ্ছা তিশা, যদি এটা জানতে না পারতে যে আমি নির্দোষ, তাহলে কি বাকি জীবনটা আমাকে ঘৃণা করতে? আমি তোমাকে কখনোই ঘৃণা করিনি, না আর করবো। তাহলে সেদিন চলে এলে যে? আমি চেয়েছি তুমি সবসময় ভালো থাকো। যখন বুঝতে পারলাম তুমি মিশুর সাথে ভালো থাকবে, তাই তো চলে এসেছিলাম। তুমি কি করে ভাবলে যে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? সরি, আর হবে না। হতে দিলে তো। এখন যদি বাড়ি থেকে বের হতে চাও তাহলে বেঁধে রাখবো। তাই করো। জানো তো, রাগুলে মাথা ঠিক থাকে না, এর জন্য কত সময় নষ্ট করে গেল। জানো তোমাকে কত খুঁজেছি। যখন অফিস থেকে সিলেট আসার কথা হলো তখন মনে হলো এখানেই তোমাকে পাবো। কি করে? তোমার মনে আছে তুমি বলেছিলে সিলেটের চা বাগান দেখা তোমার খুব ইচ্ছা? হ্যাঁ। তখন মনে হলো এখানেই তোমাকে পেতে পারি, আর দেখা এখানেই পেয়ে গেলাম। অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। হ্যাঁ, ঠিক বলছো। অনেক দিন ধরে তোমার বুকে মাথা রেখে ঘুমাই না, আজ ঘুমাবো। ঘুমিয়ে গেলাম। সকালে আবার সবাই এলো। সবাই অনেক মজা করছে, কিন্তু চাচি এক জায়গায় বসে আছে। আমি তিশাকে চাচির কাছে নিয়ে গেলাম। তিশা আর চাচির মাঝে অভিমানের বালাটা শেষ করে দিলাম। একজন আরেকজনকে জড়িয়ে ধরে অনেক কাঁদল। মা মেয়ের মাঝে অভিমানের পালাটা শেষ হলো। অফিস থেকে ছুটি নিয়েছিলাম। পরিবারের সবাই একসাথে অনেক মজা করলাম। আমাদের সাথে মিতুর পরিবারও যোগ দিয়েছিল। বিকালে আমি আর তিশা ঘুরতে বের হয়েছি। লিজা আসেনি, ওর দাদা দাদি নানানির সাথে আছে। লিজা এদের পেয়ে আমাকে আর তিশাকে প্রায় ভুলেই গেছে। সন্ধ্যায় বাসায় ফিরে এলাম।
আজ আমি আর তিশা একসাথে। লিজা ওর দাদা দাদির কাছে ঘুমিয়েছে। অনেকদিন পরে তিশা আর আমি একসাথে সময় কাটাচ্ছি, কিন্তু তিশা আমার ওপর রাগ করেছে। কিছুতেই বোঝাতে পারছি না। বেলকনিতে দাঁড়িয়েছিল, আমি গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে তোমার? কিছু হয়নি। কিছু তো হয়েছে নিশ্চয়ই, নয়তো তুমি এত রাগ করতে না। তুমি মিতুকে শাড়ি গিফট করেছিলে না? হ্যাঁ তো? সে তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মানে কেন? তুমি যে মিতুর বস ছিলে সেটা আমি জানতাম না। মিতু বলেছিল ওর বস খুব রাগী, তার জন্য আমি বুদ্ধি দিয়েছিলাম বসকে ওর প্রেমে ফেলতে, তাহলে ও বেঁচে যাবে। কিন্তু তুমি ছাড়া আজ পর্যন্ত কারো প্রেমে পড়েনি। সত্যি তো? হ্যাঁ, কিন্তু মিতু মেয়েটা দেখতে অনেক সুন্দর। কি বললে? যদি কোনো মেয়ের দিকে তাকাও না তাহলে চোখ তুলে নেব। তাহলে তুমি আইডিয়াটা কেন দিয়েছিলে? আমি জানতাম না কি ওরা তুমি ছিলে। ও তাই? চলো ঘুমিয়ে যাই। আজ ঘুমাতে ইচ্ছে হচ্ছে না। তাহলে কি করবে? এত বছর পরেও তোমাকে বোঝাতে হবে? বুঝিয়ে দিলে ভালো হয়। তাহলে বুঝিয়েই দিই। দিশাকে কোলে তুলে নিলাম, বিছানায় নিয়ে শুয়ে দিলাম। তারপর ইতিহাস। সকালে তিশার ডাকে ঘুম থেকে উঠলাম। আজ বাবা মা চাচা চাচি চলে যাবে, আমরা কয়েকদিন পরে যাব। তাই সবাইকে ট্রেনে তুলে দিয়ে তিশা আর লিজাকে স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে গেলাম। অফিসে কাজ করছি। একটা প্রয়োজনে আমি রবিনের কেবিনে যাচ্ছি। কেবিনে ঢোকার সময় দেখলাম রবিন প্রপোজ করার প্র্যাকটিস করছে। মিস্টার রবিন, এভাবে প্র্যাকটিস না করে মিস্টার মিতুকে সরাসরি বলে দিন। স্যার আপনি? হ্যাঁ, আপনার কাছে প্রয়োজন ছিল, তাই আপনার কেবিনে আসলাম। আমাকে ডাকলেই পারতেন, আমি আপনার কেবিনে আসতাম। আমি যা বলছি তাই করেন। কি স্যার? ওই মিস মিতুকে আপনার মনের কথা বলে দিন, যা অনেক দিন ধরে বলার চেষ্টা করছেন। না স্যার, ওইসব কিছুই না। মিস্টার রবিন, আমি ওই সময় পার করে এসেছি, তাই অন্যর হাবভাব দেখলেই বুঝতে পারি। সত্যি বলে দেব? হ্যাঁ বলে দিন, দেরি হয়ে গেলে পস্তাতে হবে। কিন্তু স্যার, আপনাকে দেখে আগে রাগী মনে করেছিলাম, কিন্তু আপনি তো বেশ মিশুক। আমি কাজে ফাঁকে দিলে রাগ দেখাই, না দিলে নয়। আপনাকে যে কাজ দিয়েছিলাম পুরো করেছেন? হ্যাঁ স্যার। ওকে গুড, এগুলো নিয়ে আসুন। অফিস শেষ করে তিশা আর লিজাকে আনতে গেলাম। সেখানে তিশা আমাকে বাকি টিচারগুলোর সাথে পরিচয় করে দিল। ফেরার সময় লিজা বায়না ধরলো ঘুরতে যাবে, তাই আমরা একটা পার্কে ঘুরতে গেলাম। আমি আর তিশা গাছের উপর বসে আছি। তিশা আমার কাঁধে মাথা রেখে আছে, আর আমাদের মেয়ে লিজা আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। এই মুহূর্তটাকে খুব এনজয় করছি। জীবন থেকে অনেক সময় চলে গেছে এই মান অভিমান নিয়ে, আর সময় নষ্ট করতে চাই না। বাকিটা জীবন সবার সাথে কাটিয়ে দিতে চাই। আমরা পার্কে বসে গল্প করছি, তখন দেখি রবিন আর মিতু পার্কে এসেছে, আর রবিন মিতুকে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছে। তিশা চলো। কোথায় যাবে? চলো, গেলেই বুঝতে পারবে। আমরা ওই জায়গায় গেলাম। আমি তিশাকে দেখালাম রবিন মিতুকে প্রপোজ করছে। মিতু ম্যানেজার বেচারা কত কষ্ট করে প্রপোজ করলো। আমাদের দেখে, আপু তুমি? হ্যাঁ, ঘুরতে এসেছিলাম, দেখলাম ছেলেটা তোকে প্রপোজ করছে, তাই দেখতে এলাম। ছেলেটা কে? কলিগ। তুমি জানো কিভাবে? স্যার আপনি এইখানেই? এইভাবে আমি তিশাকে বললাম। মানে? ওরা আমার অফিসেই কাজ করে। তার মানে কতদিন ধরে চলছে এসব? আগে শুরু তো হতে দাও। আমি সাহস না দিলে রবিন আজও বলেই পারতো না। তার মানে অফিসের কাজ বাদ দিয়ে লাভপুরের কাজ করছো? আরে না, শুধু ওদেরটা। আর মিতু বেচারা তোমাকে অনেক দিন ধরে তোমাকে পছন্দ করে, বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারেনি, তাই বেচারাকে গ্রহণ করে নাও। রবিন আর মিতুর ব্যাপারটা শেষ করে আমরা ফিরে এলাম। কয়েকদিনের মধ্যে সব কাজ শেষ করে নিলাম। তিশা ওর চাকরি থেকে রিজাইন করে নিয়েছে। আমি বলেছিলাম চাকরিটা করতে, কিন্তু করো না। এবার বাড়ি ফেরার পালা। রবিন আর মিতুর বিয়ে ঠিক হয়েছে, খুব তাড়াতাড়ি ওদের বিয়ে। এখানে আবার আসতে হবে ওদের বিয়েতে। মিতুর পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম ট্রেন স্টেশনে। আমি ফ্লাইটে যেতে চেয়েছিলাম, কিন্তু তিশার ইচ্ছায় ট্রেনে করে যাবে। আমরা পাড়ি জমালাম আসল ঠিকানায়, যেখান থেকে গল্প শুরু হয়েছিল। আমার না কেমন যেন লাগছে। কেমন লাগছে? এই 5 বছর পর বাড়ি ফিরছি, সব কিছু বদলে গেছে। আমি কি বানিয়ে নিতে পারবো?
সময়ের সাথে কিছুটা পরিবর্তন তো হবেই, কিন্তু আমাদের বাড়িটা আগের মতোই আছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? গ্রামের বাড়িতে, ওখানেই কিছুদিন থাকবো, তারপর শহরে ফিরে আসতে হবে। কেন? আগে তো গ্রামেই থাকতাম। আরে আমার চাকরি আছে না, আর শহরে থাকার জন্য একটা ফ্ল্যাট কিনেছি, যেমনটা তুমি চেয়েছিলে। ও, তিশা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে, আর লিজা তো অনেক আগেই ঘুমিয়ে গেছে। আজ আমিও অনেক খুশি, যা হারিয়েছিলাম সব ফিরে পেয়েছি, আর কিছুই হারাতে দেব না। অনেক সময় পর আমরা ট্রেনে এসে পৌঁছালাম। তিশা আর লিজাকে নিয়ে স্টেশনে নামলাম। বাড়ির সবাই এসেছে আমাদের নিতে। আমরা সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক সময় পরে আমিও গ্রামে এলাম। তিশা চলে আসার পর গ্রামে মাত্র 2বার এসেছিলাম, আর আসাও হয়নি। বাবা মা আসলেও আমি আসিনি। আমি আসার আগে বাবা মাকে একটা কথা বলেছিলাম, হয়তো সেটা করে রেখেছে। তিশা জানেই না তিশার জন্য সামনে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, হয়তো সেটা দেখলে চমকে যাবে। শুধু সময়ের অপেক্ষা। অবশেষে গ্রামের বাড়ি এসে পৌঁছালাম। আমরা গাড়ি থেকে নামার পর তিশা চমকে গেল। এসব কি? বুঝতে পারবে, আগে ভিতরে চলো। বল না। আগে ভিতরে চলো, গেলেই দেখতে পারবে। আমরা সবাই ভিতরে যেতেই তিশা বাড়ির ভিতরে ঢুকে অবাক হয়ে গেল। পুরো বাড়িটা সাজানো, মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি। প্লিজ বল না, এগুলো কি? তুমি রুমে চলো, ফ্রেশ হয়ে নাও, তারপর সব বলবো। আমরা রুমে গেলাম। রুমটা তো আগের মতোই আছে। আমিও তো আগের মতোই আছি। এই রুমের অনেক স্মৃতিতে পরিপূর্ণ, তাহলে কি করে রুমটা বদলাতে দেই? হ্যাঁ, শুধু মাঝখানে কিছু সময় নষ্ট হয়ে গেছে। যা চলে গেছে সেটা তো আর ফিরে পাবো না, কিন্তু এখন থেকে বাকিটা সময় একসাথে চলবো। এখন ওইসব থাক, আগে ফ্রেশ হয়ে নাও। আমরা ফ্রেশ হয়ে নিলাম, তারপর তিশাকে নিয়ে রুমের বাইরে এলাম, যেখানে সবাই অপেক্ষা করছে। তিশা, তুমি এতক্ষণ জানতে চাইলে না এসব কি? হ্যাঁ। আজ কত তারিখ তোমার মনে আছে? তিশা আমার দিকে তাকালো। তুমি মনে হয় ভুলে গেছো। মন খারাপ হয়ে গেল। তিশা কিভাবে আমার বিবাহবার্ষিকী বলতে পারে? তিশা আমার দিকে এগিয়ে এলো, আমার হাতটা ধরলো। তোমার সাথে কাটানো 1 মিনিটও ভুলিনি, তাহলে এটা কি করে ভুলবো? তাহলে আজ কি? আমাদের বিবাহ বার্ষিকী। এভাবে মুভি আর কতক্ষণ দেখবো? আমি আর তিশা তাকিয়ে দেখি দিশা আর মিশু। মিশুকে দেখার পর তিশার মুখটা কালো হয়ে গেল। আমার হাতটা শক্ত করে ধরলো, মনে হচ্ছে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। মিশু আমাদের কাছে এলো। তিশা আপু, আমি যা করেছি এতে হয়তো তুমি আমাকে ক্ষমা করবে না। আসলে মা বাবাকে হারানোর পর আমি কি করেছি তা নিজেই জানি না। তিশা, ওকে ক্ষমা করে দাও। আসলে তখনও মানসিক অবস্থা ভালো ছিল না। 4 বছর মানসিক হাসপাতালে ছিল, প্রায় 1 বছর আগে সুস্থ হয়েছে। সেই দিন যা করেছিল ও নিজেই জানে না। সুস্থ হওয়ার পর যখন জানতে পারলো, তখন থেকে ও অনুতপ্ত। আমি জানতাম না ওর জীবনে এত কিছু ঘটেছে। এতদিন ওকে ক্ষমা করতে পারিনি, কিন্তু আজ সব জানার পরে ওকে ক্ষমা করে দিলাম। ক্ষমার পর্ব তাহলে শেষ, এখন কেকটা কাটা যাক। তারপর আমরা সবাই অনেক আনন্দ করলাম। জীবনে যা হারিয়েছিলাম সব ফিরে পাবার আনন্দ। রাতে সেই বাগানে বসে আছি, যেখানে আমি আর তিশা বসে চা দেখতাম। কিছুক্ষণ পরে তিশা এসে আমার পাশে বসলো, কাঁধে মাথা রাখলো। তোমার মনে আছে আগে আমরা এখানে অনেক সময় কাটিয়েছি? তুমি যখন কিছু বলোনি, তাহলে আমি ভুলবো কি করে? বাড়ির সব ঠিক আছে, শুধু এই বাগানের ফুল গাছগুলো শুকিয়ে গেছে। এতে যত্ন নেওয়া মানুষটা এতদিন ছিল না তো, তাই ওরকম রাগ করেছে। তোমার মজা করার অভ্যাসটা এখনো যায়নি। কথায় আছে না, অভ্যাস মানুষের দাস। এত তাড়াতাড়ি বদলায় কি করে? বদলাতে তো বলিনি, আমি চাই তুমি সারা জীবন এইভাবেই থাকো। ঘুমাতে যাবে না? অনেকদিন পর একসাথে বসে আছি, ইচ্ছে হয় না ঘুমাতে। তাহলে এইভাবেই সারা রাত গল্প করা যাক। আর সব অভিমান শেষ করে নতুন পথ চলা শুরু হয়েছে, আর থামতে চাইছে না। তো সমাপ্ত। আল্লাহ হাফেজ। আরেকটা স্পেশাল মেসেজ, আপনারা যারা ভয়েস করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, সেটা আমার কমিউনিটি পোস্টে দেওয়া আছে। তো যারা যারা ভয়েস করতে চান, ছেলে মেয়ে উভয়, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন।